এই যে কেউ আছেন, গেটটা একটু খুলুন। দাঁড়ান, আসছি। গেটটা খুলে দেখি দুইটা মেয়ে এবং সাথে তাদের বাবা মা। জি, কিছু বলবেন? কাউকে কি খুঁজছেন? হ্যাঁ, গত দুদিন আগে এসেছে এই বাসায়। ছয়তলা ফ্ল্যাটটা দেখছিলাম এবং বাড়িওয়ালার সাথে কথা বলতে গিয়েছিলাম। আজকে বাড়িওয়ালা আমাদের জিনিসপত্র নিয়ে আসতে বলেছে। ও আচ্ছা, ভেতরে আসুন। আচ্ছা, এই বাসার দারোয়ানটা কোথায়? জি, উনি নামাজে গেছেন, একটু পর চলে আসবেন। আপনি কে? আপনাকে তো ওই দিন দেখলাম না। জি, আমি ওনার ভাগ্নে। ও, তাহলে কি আমরা আমাদের জিনিসপত্র নিয়ে ছয়তলায় উঠতে পারি? আসতে পারেন। নতুন ভাড়াটিয়ারা তাদের জিনিসপত্র নিয়ে ওঠা শুরু করলো। এবার আপনাদের সাথে পরিচিত হই। আমি সাইম, ন্যাশনাল ভার্সিটিতে প্রথম বর্ষে। এখনও ক্লাস শুরু হয়নি। একটু আগে যাদের সাথে কথা বললাম তারা আমাদের বাসার নতুন ভাড়াটিয়া। আর আমি এই বাসার মালিকের ছেলে। ছোটবেলা থেকেই দারোয়ান মামা আমাকে খুব আদর করত, বলতে গেলে নিজের ছেলের মতোই। আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমি আর দারোয়ান মামার ছেলে একই স্কুলে পড়াশোনা করতাম। একদিন স্কুলে ছুটির সময় আমি আর দারোয়ান মামার ছেলে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ একটা বাস এসে পড়ে। দারোয়ান মামা আমাকে বাঁচাতে গিয়ে নিজের ছেলেকেই বাঁচাতে পারেনি। অ্যাক্সিডেন্টে তার ছেলে মারা যায়। দারোয়ান মামা অনেক কেঁদেছিল। আমার এখনও মনে আছে, আমি যখন এসএসসি পাস করলাম তখন একদিন খেয়াল করলাম দারোয়ান মামা কাছে তার রুমে। আমি বললাম, মামা তুমি কাছো কেন? উত্তরে সে বলল, মাঝে মাঝে আমার ছেলের কথা মনে পড়ে যায়। দারোয়ান মামার এক ছেলে এক মেয়ে ছিল। ছেলেটি তো মারা যায় আমার জন্য, আর মেয়েটি মনে হয় এখন ভার্সিটিতে পড়াশোনা করে। দারোয়ান মামার কথা শুনে ওই দিন নিজেও কেঁদেছিলাম। আর তারপর বাবা মাকে বলে আমি দারোয়ান মামার কাছে চলে আসি নিচতলায়, যাতে করে দারোয়ান মামা আমাকে দেখে নিজের ছেলের কথা না মনে পড়ে। আজ 4 বছর ধরে আমি ওনার সাথেই থাকি। পরিবারে বাবা মা আর ছোট একটি ভাই আছে, ওর নাম রোহান। পরিবারের সবাই 5 তলায় ফ্ল্যাটে থাকে। আমি লিফট দিয়ে উপরে উঠে শুধু খাবার খেয়ে নিচে নেমে পড়ি। এক কথায় বাসার তৃতীয় দারোয়ান আমি। আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, কিন্তু কেউ জানতো না আমি বাড়িওয়ালা ছেলে। সবাই জানতো আমি দারোয়ানের ভাগ্নে, কারণ মা বাবাকে আমার পরিচয় সবাইকে আমি বলতে না করেছি। আমার দাদার অনেক জমি ছিল, যা তার ছেলেদের সমান ভাগে ভাগ করে দেয়। আমার বাবাও অনেক জমি ভাগে পায়। বাবার কিছু জমি রেখে আর সব জমি বিক্রি করে আর তার ব্যাংকের যত টাকা ছিল সব টাকা একসাথে মিলিয়ে শহরে এই 10 তলা বৈশিষ্ট্য বাড়িটা তৈরি করে। বাবা 5টা অটো রাইস মিল আছে, যা থেকে সে ভালো টাকা আয় করে। পরিচিত পর্বটা অনেক বড় ছিল, তার জন্য দুঃখিত। আসলে পরিচয় না দিলে তো আপনারা গল্পে কোনো অংশই বুঝবেন না। এবার মূল গল্পে আসে। নতুন ভাড়াটিয়ারা তাদের সব জিনিস নিয়ে উপরে উঠে পড়েছে। একটু পরেই দারোয়ান মামা আসলো। কেউ এসেছিল? জি মামা, ওই নতুন ভাড়াটিয়ারা। ও মনে হয় ছয়তলার ভাড়াটিয়া, ওই দিন এসে দেখে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওনারাই এসেছে। ও আচ্ছা, না, তাদের সব জিনিসপত্র নিয়ে উঠে পড়েছে। হ্যাঁ, তাদের সব জিনিসপত্র নিয়ে তারা চলে এসেছে। আচ্ছা তুমি থাকো, আমি একটু উপর থেকে তাদের সাথে দেখা করে আসি। এই বলে মামা উপরে চলে গেল। এখন আমি সাথে থাকি বলে মামা আগের মতো কান্নাকাটি করে না। রুমে এসে বসে আছি। উফ, কালকে ভার্সিটিতে প্রথম দিন, মনটা একটু আনন্দিত লাগছে। সকাল 8:50। সায়েম বাবা, ওঠো, ভার্সিটিতে যাবে না? জি মামা, পড়ছি। ক্লাস 9:30টায়। ঘড়ির দিকে তাকালাম, দেখি 9টা বেজে গেছে। এই রে, খেয়েছে। আজ ক্লাসের প্রথম দিন, দেরি হবে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে উপর থেকে খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। দেখি 9টা 20 বাজে। মামা, তোমার সাইকেলটা কোথায়? সিঁড়িটার পাশে দাঁড় করানো আছে। সাইকেলটা নিয়ে খুব স্পিডে চললাম ভার্সিটিতে। গেটের সামনে এসে দেখি 9টা 40 বাজে। তাড়াতাড়ি করে ঢুকবো, এই সময় এই কে আপনি? ভেতরে ঢুকছেন কেন? ইয়ে মামা, আমি এই ভার্সিটিরই ছাত্র। দেখে তো মনে হচ্ছে না, সত্যি কথা বলেন, কে আপনি? নিজের দিকে তাকালাম, দেখি ঘামে শার্টটা ভিজে গেছে। তাড়াতাড়ি সাইকেল চালিয়েছি তো তাই। না মামা, আমি সত্যি বলছি, আমি এই ভার্সিটিরই ছাত্র। আচ্ছা বুঝলাম, কোন বিভাগের? জি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তা আপনার এই অবস্থা কেন? আসলে সাইকেল দিয়ে তাড়াতাড়ি আসতে গিয়ে এই অবস্থা। কাল থেকে আস্তে ধীরে আসবেন, কেমন? জি মামা, ঠিক আছে। কোনো মতে দারোয়ান মামার কাছ থেকে ছাড়া পেয়ে সোজা ক্লাসের দিকে চললাম। দেখি 9টা 50 বাজে। 20 মিনিট দেরি। ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ আসো। এত দেরি কেন তোমার? আসলে ম্যাডাম, সাইকেল দিয়ে এসেছি তো তাই।
ও বুঝেছি, যাও বসো। ম্যাডাম মনে মনে ভাবছিল আমি হয়তো কোনো গরিবের ছেলে, তাই সাইকেল দিয়ে এসেছি। সবার পিছনে একটা সিটে বসলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাতে আমার কিছুই যায় আসে না। হঠাৎ চোখ পড়ল একটা মেয়ের দিকে। কি ব্যাপার, আমাদের বাসার নতুন ভাড়াটিয়া আঙ্কেলের মেয়েটা না ওইটা? দেখি আমার দিকে একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে নিল। আমিও নিজের মতো বসে রইলাম। বসে বসে ভাবছি, আমাদের ক্লাসে তো ভালোই ছাত্রছাত্রী আছে। প্রথম দিন বুঝতেই তো পারছেন, তেমন ক্লাস হলো না। স্যার ম্যাডামদের সাথে একটু পরিচিত হলাম। ক্লাস শেষ করে বের হয়ে পড়লাম। গেটের সামনে আসতেই দারোয়ান মামার সাথে আবার দেখা। কালকে কিন্তু সাইকেল চালিয়ে একটু তাড়াতাড়ি আসবেন। একটু হেসে, আচ্ছা মামা ঠিক আছে, বাইকটা স্টার্ট দিলাম। মানে বুঝতেই তো পারছেন সাইকেলের কথা বলেছি। বাতাসের গতিতে ছুটছি, ঘন্টায় 180 কিলোমিটার গতির সীমা। হাস্যকর বিষয় তাই না? রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় পেছন থেকে একটা প্রাইভেট কার বারবার হর্ন দিচ্ছে। একটু সাইড হলাম, কিন্তু আবারও হর্ন দিচ্ছে। খ্যাতকে এটা রাস্তার পাশে। এবার দাঁড়িয়ে পড়লাম। দেখি কারটা আমার পাশে এসে দাঁড় করালো। গাড়ির গ্লাসটা নিচে নামালো। দেখি ওই মেয়েটা, মানে আমাদের বাসার ভাড়াটিয়া আঙ্কেলের মেয়ে। একটা মুখ মোচড় দিয়ে গ্লাস লাগিয়ে আবার চলে গেল। আমি বুঝলাম মেয়েটা আমার সামনে একটু ভাব নিল, কিন্তু তার ভাব দেখার টাইম নেই আমার। তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। সত্যি কথা বলতে আমার বাবা এর চেয়ে দামি গাড়ি আছে, কিন্তু আমি ওসব গাড়ি ব্যবহার করি না। কারণ আনোয়ার মামা, মানে আমাদের বাসার দারুণ মামা বলেছে, দুনিয়াতে ভোগ বিলাসিতা করলে আখিরাতে তার জবাব দিতে হবে। তাই এত বড়লোকই দেখায় না, সাধারণভাবেই জীবনযাপন করে। ওইসব চিন্তা বাদ দিয়ে সাইকেল নিয়ে বাতাসের গতিতে আবার ছুটছি। 8 মিনিট যাওয়ার পর দেখি রাস্তার পাশে একটা গাড়ি দাঁড় করানো। ড্রাইভার স্টার্ট দিচ্ছে, কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমি সাইকেলটা গাড়িটার পাশে দাঁড় করালাম। সাইকেল থেকে নামতেই দেখি ওই শয়তান মেয়েটা, মানে ভাড়াটিয়া আঙ্কেলের মেয়েটা, যে একটু আগে আমাকে দেখে মুখ মোচড় দিয়েছিল। মেয়েটাকে দেখে আমি রাগে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। ইস সরি মানে বলেই সাইকেল স্ট্যান্ডটা তুললাম। চলে যাব এমন সময়। ভাই আমাকে একটু সাহায্য করবেন? পারবো না। আবারও মামার কথা মনে পড়ে গেল। মামা বলেছে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, তাই মতটা পাল্টে গেল আমার। কি হয়েছে গাড়ির? ভাই দেখেন গাড়িটি স্টার্ট হচ্ছে না। পেছন থেকে মেয়েটা বলে উঠল। এসব ছোটলোক দারোয়ান গাড়ি ঠিক করবে? কথাটা শুনে মন চাইছিল মেয়েটার গালে কষিয়ে 2টা চড় মারি। ভাবলাম বেটা ড্রাইভার পড়েছে বিপদে, নলে আজ এখানে ওই মেয়েকে থাকতে হতো। মেয়েটার কথায় কান না দিয়ে গাড়ির দিকে চলে গেলাম। দেখি মোটামুটি ভালোই সমস্যা হয়েছে গাড়িটার। অবশ্য আমি সব গাড়ি সম্পর্কে সবই বুঝি, কারণ যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে একটি ড্রাইভার প্রতিদিন স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। যখন গাড়ি স্টার্ট না হতো সে নিজেই ঠিক করে ফেলতো, আর আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এবং ভালোই কাজ শিখে ফেলেছিলাম। অবশ্য একটা গ্যারেজ দিলেও পারতাম, মজা করলাম। তখনই সব কাজ শিখেছি। গাড়িটার সমস্যা বুঝতে পারলাম এবং 20 মিনিটের মধ্যে গাড়িটা ঠিক করে ফেললাম। এবার স্টার্ট দেন। ড্রাইভার গাড়িতে উঠে স্টার্ট দিতেই গাড়ি স্টার্ট হয়ে গেল, আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। গাড়ি চালু হওয়ার সাথে সাথে মেয়েটা আরও অবাক হয়ে গেল। ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? আরে সমস্যা নেই, মানুষ তো মানুষের বিপদে আসবে, এটাই স্বাভাবিক। ভাই আপনাকে 500 টাকা দেই। টাকার কথা শুনে একটু হাসলাম, আর মনে মনে বলছিলাম, আরে ভাই তোমার গাড়ির মতো 10টা গাড়ি কিনে ফেলা আমার জন্য কোনো ব্যাপারই না। না না ভাই, কি বলছেন, সাহায্য করেছি তার জন্য টাকা নেব, এমন মানুষ আমি না। এই বলে আমার বাইকে উঠে পড়লাম। দেখি মেয়েটা আর ড্রাইভার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। অবশ্য মেয়েটা কিছু বলতে চেয়েছিল, তার আগেই আমি আমার বাইক মানে সাইকেলে উঠে চলে আসি। সাইকেল চালিয়ে চালিয়ে বাসায় চলে আসলাম। অবশ্য আমার আগেই ওনারা চলে এসেছে, কারণ আমার বাইক আর ওনাদের এরোপ্লেন। রুমে গিয়ে বসলাম। ইস, কত ঘেমে গিয়েছো। তোমাকে আমি আর আমার সাইকেল নিয়ে যেতে দেব না। তুমি তোমার বাবার গাড়ি নিয়ে যাবে। মামার কথা শুনে আমি কিছু মনে করিনি, কারণ আমি জানি মামা আমার কষ্ট সহ্য করতে পারে না, তাই এমন কথা বলছে। আরে মামা, তোমার সাইকেল নিয়ে যেতে আমার খুব ভালো লাগে। আর তুমি কি জানো আমার সাথে আরও অনেক ছেলে ভার্সিটিতে সাইকেল করে যায়? মামাকে মিথ্যা বলে কোনো রকম বেঁচে গেলাম। অবশ্য মামা আমার মিথ্যা কথা বুঝতে পেরেও কিছু বলেনি, আমি জানি। ফ্রেশ হয়ে ওপরে উঠে খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। এভাবে প্রথম দিন কেটে গেল। পরের দিন সকাল 7:50 থেকে উঠে পড়লাম। অবশ্য আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাবলাম আজ একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিচে নেমে পড়ি, তাহলে ভার্সিটিতে সময় মতো পৌঁছাতে পারবো।
এই বলে ফ্রেশ হয়ে লিফট দিয়ে ওপরে উঠবো। এই সময় এই যে আপনি সিঁড়ি দিয়ে ওঠেন, আমি এখন উপরে উঠবো লিফট দিয়ে। আর আপনার সাথে আমি একসাথে লিফট দিয়ে যেতে পারবো না। আমি মেয়েটার দিকে তাকিয়ে একটু অবাক হলাম। আমাকে সিঁড়ি দিয়ে যেতে বলছে। এই, আপনার কি হলো? সিঁড়ি দিয়ে যেতে বলছি তো, হাঁ করে তাকিয়ে কি দেখছেন? আচ্ছা যাচ্ছি। এই বলে রাগে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। আর মেয়েটা লিফট দিয়ে উপরে উঠে গেল। মনে মনে অনেক রাগ হলো। ভাড়া এসেছে আর ভাব নিচ্ছে যেন পুরো বাড়িটাই কিনে নিয়েছে। খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। এদিকে ভার্সিটির সময় হয়ে গেছে। মামার সাইকেলটা নিয়ে ভার্সিটির দিকে যেতে লাগলাম। ভার্সিটির ভিতরে এসে পড়লাম। আজ ভার্সিটির দারোয়ান মামা কিছু বলল না। ক্লাসে ঢুকে যথারীতি ক্লাস শেষ করে আবার বাসায় ফিরে আসলাম। এভাবে 4-5 দিন কেটে গেল। একদিন দুপুরে খাবার খেতে উপরে উঠলাম। রুমে গিয়ে মা খিদে লেগেছে, খেতে দাও। হঠাৎ খেয়াল করলাম ভাড়াটি আঙ্কেলের 2 মেয়ে সোফায় বসে গল্প করছে। আমাকে দেখে তারা দুজনে একটু অবাক হয়ে গেল। আর মনে মনে ভাবছিল আমি এখানে কি করি। আমিও একটু অবাক হলাম, এই শয়তান 2 মেয়ে এখানে কি করছে। আমার পরিচয় যদি জেনে ফেলে তাহলে সমস্যা। আমি মনে মনে ভাবছিলাম। বুদ্ধি করে আবার ডাক দিলাম, খালাম্মা খেতে দাও, খিদে লেগেছে। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। মা ভাবছিল তাকে খালাম্মা আবার কে ডাকে। তারপর মা বুঝতে পারলো আমি মেয়ে দুইটাকে দেখে তাকে খালাম্মা ডাকছি। বাবা তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে খালাম্মা। টেবিলে বসলাম। দেখি শয়তান মায়া দুইটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি আমার মতো খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। এভাবে আরও 10 থেকে 12 দিন কেটে যায়। এদিকে মায়ের সাথে ভালোই সম্পর্ক হয়ে গিয়েছে শয়তান মেয়ে দুইটার। প্রতিদিনই তারা দুজন মায়ের কাছে চলে আসে গল্প করতে। রাতে খাবার খেতে উপরে উঠলাম। দেখি শয়তান মায়া দুইটা মায়ের রুম থেকে বের হচ্ছে। ওরা ওদের মতো ওদের বাসায় চলে যায়। আমিও আমার বাসায় ঢুকে পড়লাম। আচ্ছা খালাম্মা, এই মেয়ে দুইটাকে দেখি বারবার তোমার কাছে আসে। কি বললে ফাজিল? আমি তোর খালাম্মা হই? একটু হেসে, তুমিও তো আমার খালাম্মাই। যা, তোর আজ খাবার নেই। বুঝলাম মা একটু রাগ করেছে। মাকে জড়িয়ে ধরে, উফ মা, তুমিও না ছোট বাচ্চাদের মতো কথায় কথায় শুধু রাগ করো। রাগ করবো না তো কি করব? তুই আমাকে খালাম্মা বললি কেন? মা, তুমি তো আমার বিষয়টা জানো। হয়েছে হয়েছে, এবার খেতে বসেন স্যার। পৃথিবীর কোনো মা তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। আর এটাই বাস্তব। খাওয়ার কাছে আর বলছি, আচ্ছা মা, এখন বলো তো ওই মেয়ে দুইটা কে? আরে ওরা আমাদের বাসায় নতুন ভাড়া এসেছে। মনে মনে ভাড়া এসেছে না বাসা কিনে নিয়েছে তা এই কয়দিনে হারে হারে টের পাচ্ছে। আচ্ছা ওরা কয় ভাই বোন? ওরা 2 বোন, কোনো ভাই নেই, ঈশিতা ও ইলমা। ও, ওদের বাবা কি করে? ওদের বাবা পুলিশ অফিসার। আচ্ছা, বাবা ঘুষ খায় আর মেয়েরা রাস্তাঘাটে ঢং করে বেড়ায়। কিছু বলবি? কই না তো। আচ্ছা ওই মেয়েগুলা কি করে? ইলমা ন্যাশনাল ভার্সিটিতে পড়ে আর ঈশিতা ফ্যাশন ডিজাইন করে। ওদের মধ্যে বড় কে? ঈশিতা। তারপর আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা আমার সাথে একই ভার্সিটিতে সে হলো ইলমা, শয়তান ছোট। আর শয়তান নাম্বার 2 হলো ওই ঈশিতা, যে আমাকে লিফট দিয়ে উঠতে দেয়নি। জানিস মেয়েগুলো কি ভদ্র, কি সুন্দর করে কথা বলে। বুঝতে আর বাকি রইল না মেয়েগুলো মাকে পটিয়ে ফেলেছে। কি বলো মা, তাই নাকি? মার সামনে কিছু না বোঝাই বাহানা করলাম। হ্যাঁ রে, মেয়েগুলো খুব ভালো। ও আচ্ছা, তাহলে তো ভালোই। খাবার শেষ করে নিচে নেমে পড়লাম আর ভাবছি মেয়েগুলোকে কিভাবে একটু শিক্ষা দেওয়া যায়। পরের দিন সকালে ডাকছে। সাইম ওঠো বাবা, তোমার ভার্সিটির সময় হয়ে গেছে। জি মামা, উঠছি। ফ্রেশ হয়ে উপরে উঠবো এ সময়। এই একটু সাইড দেন তো, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি সিঁড়ি দিয়ে ওঠেন। কেন, আমিও তো উপরেই উঠবো। আপনার একা একা লিফটে যেতে ভয় করে না? এই বলে লিফটে উঠে সোজা চলে গেল। আমি গাধার মতো দাঁড়িয়ে রইলাম। উফ, এরা তো খুব অত্যাচার করছে। কিছু একটা করা দরকার। কি আর করব। সিঁড়ি দিয়ে উঠে খাবার গিয়ে নিচে নেমে পড়লাম। মামার বাইকটা নিয়ে ছুটলাম নায়কের মতো। মানে বুঝতেই তো পারছেন আমি সেই নায়ক। বলবীর বলবীর নায়ক রাজ্জাক। 180 গতিতে ভার্সিটিতে বসে গেলাম। এদিকে দেখি এলমা ভালো ভঙ্গি করছে। কার দিয়ে যায় কার দিয়ে আসে, স্টাইলের একটু অন্যরকম। ঘুষখোরের বেটে, কিন্তু ভঙ্গি তার কম নয়। ক্লাস শেষ করে বের হব এই সময়। মামা আপনি একটা বাইক কিনতে পারেন না? প্রতিদিন সাইকেল দিয়ে আসেন এত কষ্ট করে। তার কথা শুনে মাথা নিচু করে, আরে মামা, এত টাকা পয়সা কি আমার কাছে আছে বাইক দিয়ে ঘুরবো?
ওহ, আপনি মনে হয় অনেক গরিব, তাই না? আপনার বাবা কিসের কাজ করে? মনে মনে এই যে খাইছে আমারে। এখন কি বলি? আসলে মামা, আমার বাবা রিক্সা চালক। এই বলে দাঁড়ান মামার কাছ থেকে কেটে পড়লাম। গেটের বাইরে এসে বাইক স্টার্ট দিলাম। 180 গতিতে ছুটছি বাসার দিকে। মাঝ রাস্তায় দেখি ইলমার কার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর তার গাড়ির সামনে কিছু বাচ্চা। মনে হয় বাচ্চারা ইলমাকে কিছু বলছে। আমি আসার আগে ইলমা তার কার নিয়ে চলে যায়। তারপর আমি বাচ্চাদের সামনে দাঁড়ালাম। কি হয়েছে তোমাদের? ভাইয়া, কোনো সমস্যা? আঙ্কেল, আমাদের স্কুলের গাড়িটা আজ নষ্ট হয়ে গেছে, তাই বাসায় যেতে পারছি না। মনে মনে বলছিলাম, শালারা, আমি তোদের আঙ্কেল হই? কচি খোকাকে তোরা আঙ্কেল বলছিস? একদম মন চাইছে সব কটারে কানে নিচে দেই, কয়েকটা বসিয়ে। ও আচ্ছা, এই তাহলে তোমাদের সমস্যা? আঙ্কেল, মনে মনে ইস, আবার আঙ্কেল বলছে, কেমনটা লাগে? আচ্ছা, তোমরা ওই একটু কারটা দাঁড় করিয়ে দিলে। ওই কারটার ভিতরে একটা মেয়ে ছিল না? হ্যাঁ আঙ্কেল, আমরা বলেছিলাম উনি যেন আমাদের ওই সামনের মোড়ে নামিয়ে দেই, কিন্তু এই আংটি আমাদের নিয়ে যায়নি। মনে মনে বেশ করেছে শালারা, তোমরা অনেক ফাজিল, যাকে তাকেই আঙ্কেল আন্টি বলে ফেলো। ও আচ্ছা, বুঝলাম। আঙ্কেল প্লিজ, আপনি কিছু একটা করুন। মনে মনে ভাবছিলাম বাচ্চাগুলো বিপদে পড়েছে, ওদের সাহায্য করতে হবে। আচ্ছা, তোমরা কয়জন? বেশি না আঙ্কেল, আমরা মাত্র 10 জন। হেই খাইছে রে আল্লাহ, 10 জন! এদের কিভাবে নেব? আচ্ছা, তোমরা একজন একজন করে আমার মানে সাইকেলে উঠে পড়ো। দেখি সব কয়টা এক মুহূর্তের মধ্যেই আমার বাইকে উঠে পড়লাম। ওদের জন্য সামনে কি আছে দেখা যাচ্ছে না, আবার একজন আমার ঘাড়েও বসেছে। এদেরকে বলে তো আরেক বিপদে পড়লাম দেখছি। ভাইয়া, তোমরা একটু সাইড হও, আমি তো দেখতে পারছি না। কিন্তু আমার কথা শোনে কে? মনে হচ্ছে তারা প্লেনে উঠে পড়েছে, তাদেরকে আর কেউ নিচে নামাতে পারবে না। মনে হচ্ছে এখন বিপদে ওরা না, আমি পড়েছি। সাইকেলের চাকার দিকে তাকালাম, দেখি চাকার হাওয়া শেষ বলে মনে হচ্ছে। সাইকেলটা মনে হচ্ছে আজ ভেঙে যাবে। কিন্তু মামার সাইকেল, কিছু হলে আমার আর রক্ষা নেই। সত্যি কথা বলতে কোনোদিনও 3 জন যাত্রী নিয়ে কখনো সাইকেল চালানি, আর আজ 10 জন। কিছু করার নেই, কোনো মতে বাইক স্টার্ট দিলাম। সামনে কিছু দেখতে পাচ্ছি না, তবুও চালাচ্ছি। বাচ্চাদের বলেছি সামনে কোনো গাড়ি আসলে আমাকে বলতে। খেয়াল করলাম রাস্তার সকল লোকজন আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে হয় সার্কাস দেখাচ্ছি, সবাই তাই মনে করলো। কিন্তু কারো দিকে না তাকিয়ে আমি নিজের মতো বাইক চালাচ্ছি। কোনো মতে সামনের মোড়ে বাচ্চাদের নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে খেয়াল করছিলাম সাইকেলের কোনো ক্ষতি হয়েছে নাকি। পেছন থেকে, সাইম বাবা, অ্যাক্সিডেন্ট করছো নাকি? এদিক ওদিক কি দেখছো? এ রে খাইছে রে আমারে। মামা যদি জানতে পারে এত যাত্রী নিয়েছি তার বাইকে, তাহলে কাল থেকে আর তার বাইক আমাকে দেবেই না। আরে না মামা, আমি দেখছিলাম তোমার চাকার হাওয়া ঠিক আছে কিনা। ও আচ্ছা, ভেতরে গিয়ে ফ্যানের নিচে বসো, অনেক ঘেমে গিয়েছো। জি মামা, ঠিক আছে। সত্যি কথা বলতে আনোয়ার মামার মতো মানুষ আমি দ্বিতীয় কাউকে দেখিনি। আমার নিজের মামা হয়তো কোনোদিন আমাকে এভাবে যত্ন নিত না। আনোয়ার মামা সারাক্ষণ আমার পাশে তীব্র রোদের ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকে। তাহলে আপনারাই বলুন, ওনাকে রেখে আমি কি করে 5 তলায় বসে বসে আরাম আয়েশ করি? ওইসব কথা বাদ দেই। বাইক পার্কিং করে রুমে চলে গেলাম। ফ্রেশ হলাম, খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। ভাবছি পুলিশের মায়া দুইটাকে কীভাবে একটু সাহায্য করা যায়। হঠাৎ একটা বুদ্ধি মাথায় চলে আসে। আমি জানতাম শুক্রবারে তারা 2 বোন একসাথে সকালে হাঁটতে বের হয়, কারণ শুক্রবার সব কিছু বন্ধ থাকে, আমাদের ভার্সিটিও বন্ধ থাকে। চিন্তা করছিলাম ওই দিনে একটু 2 সন্তানকে একসাথে আটকাবো। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়লাম। দেখি তারা 2 বোন বাসায় ঢোকার সময় হয়ে গিয়েছে। আমাদের দেশে সাধারণত সবাই খুব ভোরে হাঁটতে বের হয় এবং 7টা-8টার দিকে আবার বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে 2 বোনের জন্য বসে আছে। কি ভাবছেন, প্রেম করার জন্য বসে আছি? আরে না, দেখুন কি করি। হঠাৎ বুঝলাম ম্যাডাম দুইটা চলে এসেছে, লিফট দিয়ে ওপরে উঠবে। এ সময় আমিও লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। আমি জানি এই ছোটো 2 বোন আমাকে লিফটে যেতে দেবে না, তবুও যাওয়ার ভান করে দাঁড়িয়ে রইলাম। এই মিয়া, আপনি এখানে কি? না, আসলে একটু উপরে যাব। উপরে যাবেন ভালো কথা, তা আমাদের সাথে দাঁড়িয়ে আছেন কেন? না মানে ওই লিফট দিয়ে যাবো তো, তাই। লিফট দিয়ে যাবেন মানে? যান, সিঁড়ি দিয়ে ওঠেন। আমি মনে মনে বললাম, আজ তোদের দেখ কি করি। জি, আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি। এই বলে সিঁড়ির দিকে চললাম, আর এদিকে তারা 2 বোন লিফটে উঠে পড়েছে।
বুঝলাম লিফট চালু হয়ে গেছে। এমন সময় এক ধরে সিঁড়ির পাশে গিয়ে লিফটের সুইচ দিলাম অফ করে, এবং লিফট সাথে সাথে লিফট থেমে গেল এবং সারা বাড়ির ইলেকট্রিসিটি লাইন দিলাম অফ করে। এবার ঠেলা সামলা বাসাদন, যেহেতু বাড়িওয়ালা ছেলে তাই আমি জানতাম পুরো বাসায় কোথায় লাগানো আছে। আমি সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠলাম এবং শব্দ করে শুনতে পেলাম তারা দুই বোন চিৎকার করে কাছে, কারণ কারেন্ট না থাকলে লিফট বন্ধ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আর লিফটের ভিতরে থেকে বের হওয়া যায় না। আমি জানতাম হাঁটতে বের হয়েছে, ওদের কাছে মোবাইল ফোন নেই, তাই অন্ধকারে ভয়ে চিৎকার করছে। আমি আবার নিচে নেমে পড়লাম, কারণ যদি আবার আমাকে কেউ দোষারোপ করে তাহলে সমস্যায় পড়ে যাব। তাই ভদ্রলোকের মতো নিচে নেমে রুমে গিয়ে কেলিয়ে 10 মিনিট হাসলাম। মামা তখন রুমে ছিল না, বাজারে গিয়েছিল। আর মনে মনে বলছিলাম, ভাড়াটের মতো থাকবা, নইলে এমন অবস্থায় হবে। মনে মনে ভাবলাম, ভয়ে যদি আবার মরে টরে যায় তাহলে তো আরেক ঝামেলা, মার্ডার কেস হয়ে যাবে। বাবা আবার পুলিশ খাইছে চোরের মতো সিঁড়ির পাশে গিয়ে সুইচগুলো দিয়ে আবার রুমে এসে ঘুমের বাহানা ধরলাম। আর এদিকে বেটা ঘুষখোর আর পুরো বাসার লোকজন সবাই বের হয়ে পড়েছে মেয়েগুলোর চিৎকারের শব্দে। তারপর আমিও বের হলাম। কি হয়েছে আকলা পিরিস বুঝিনি তো। পরে এক ভাড়াটিয়া আংটির কাছে শুনলাম মেয়ে দুটা নাকি বেশ হয়ে গিয়েছে লিফটে আটকে। ইস, খুশিতে মন আরও একটা নাগিন ডান্স দিল। দুপুরে জুম্মার নামাজ পড়ে উপরে খাবার খেতে উঠলাম। টেবিলে খাবার খাচ্ছি, এ সময় জানিস আজ কি হয়েছে? কই না তো, কি হয়েছে? আমার মেয়ে দুটো বেহুশ হয়ে পড়েছিল। তোমার মেয়ে মানে? তুমি কি আগে আরও বিয়ে করেছিলে নাকি? কই, আমি তো কিছু জানতাম না। হারামজাদা শয়তান, আমি আরো বিয়ে করেছি, তোকে কে বলেছে? কেন, তুমি নিজেই তো বললা তোমার মেয়ে। আমি তো জানি আমার কোনো বোন নাই, আমরা শুধু দুই ভাই। আরে আমাদের উপরের তলায় থাকে না মেয়ে দুটা, ঈশিতা আর ইলমা, ওদের কথা বলছি। উরি বাবা, এই কয়দিনে তোমার মেয়েও হয়ে গেল? হলো, তাতে তোর কি? ইস, মেয়েগুলো ভয়ে আজ লিফটে আটকে গিয়ে ভয় বেহুশ হয়ে গিয়েছে। মনে মনে বেশ হয়েছে। কি বলো মা, সত্যি? কিভাবে হলো এরকম? লিফট দিয়ে ওঠার সময় কারেন্ট চলে যায়। ইস, মেয়েগুলো কত ভালো, তাই না মা? হুম। খাবারকে নিচে নেমে পড়লাম আর হাসি। মায়ের সামনে এমন ভাব নিয়েছিলাম যেন ওদের কথা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আমি কিছুই জানি না, এদের এভাবেই সাইজ করব আমি। এভাবেই মেয়ে দুইটাকে একটু শিক্ষা দিলাম। আবার তার 2 দিন পর ছোটো ভাই রোহানকে বলে আসলাম, শোন, ঈশিতা আর ইলমা যখন আমাদের বাসায় এসে ঢুকতে যাবে, এ সময় তুই এদেরকে পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিবি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। পরে তোকে চকলেট এনে দেব। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আবার আমি এসব করতে বলেছি, কাউকে বলিস না। ওকে ভাইয়া। 2 দিন পর খবর পেলাম রোহান ওদের ল্যাং মেরে ফেলে দিয়েছে এবং মেয়ে দুইটা নাকি মুখ থুবড়ে মেঝেতে পড়ে যায়। উফ, খবরটা শোনার পর রোহানকে অনেক চকলেট কিনে দিলাম। সাব্বাস বেটা, এই না হলে আমার ভাই। এই বলে চলে আসলাম। রুমে বসে ভাবছি মেয়েগুলোর ওপর ভালোই অত্যাচার করা হয়েছে, এবার বাদ দিই, নইলে আবার বাসা ছেড়ে চলে যাবে। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। এখন আমাকে মোটামুটি চেনে, তবে আমি বাড়িওয়ালা ছেড়ে এইটা জানে না। তেমন একটা ওদের দুই বোনের সাথে কথা হয় না, বলতে গেলে ইন্ডিয়া আর পাকিস্তানের শত্রু। ভার্সিটিতে এখন অনেক বন্ধুবান্ধব। সেমিস্টার পরীক্ষার সময় এসে পড়লাম। অন্য সব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলাম। ওপর থেকে মা বাবার দোয়া নিয়ে আসলাম। মা, আসি, দোয়া করো, প্রথম পরীক্ষা। সায়েম বাবা, সাবধানে যেও। ভার্সিটিতে গিয়ে অন্য কোথাও না, সোজা পরীক্ষার হলে চলে গেলাম। দেখি আমার পাশে একটা মেয়ে সিট পড়েছে। আমারই বন্ধু তানচিরা, বড়লোক বাবার মেয়ে, কিন্তু 1 নম্বরের গাধা, কিচ্ছু পায় না। পরীক্ষায় 1 ঘন্টা যেতে বুঝতেই তো পারছেন সমস্যা কি। সাধারণত পরীক্ষা হলে যা হয়ে থাকে। সাইম, এই সাইম, একটু দেখা না প্লিজ। কেন, তুই কিছু পারিস না? না রে দোস্ত, সত্যি বলছি। বুঝলাম, 1 ঘন্টায় গাধার বাচ্চা কিছুই লিখতে পারেনি। কি আর করবো, প্রায় সব কিছুই দেখালাম। আমার দেখে লিখতে পেরে মেয়েটা অনেক খুশি। সত্যি কথা বলতে মানুষের এই খুশির মুহূর্তগুলো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, তাই মেয়েটাকে আর কিছু বলিনি। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হলো। আর তানজিরা আমার সব কিছু প্রায় কপি করেছে। পরীক্ষা শেষ দিন সাইকেল নিয়ে ভার্সিটি থেকে বের হব 180 গতিতে, ছাড়বো। এমন সময়, এই দোস্ত দাঁড়া দাঁড়া। কি হয়েছে? তানজিরা সোজা এসে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ দোস্ত, তোর জন্য আমি এই পরীক্ষায় বেঁচে গেলাম। ম্যাডাম, বাসায় একটু পড়াশোনা করলেও তো পারিস।
যা আমার মন চায় না পড়াশুনো করতে। একটু হেসে, পড়াশোনা করবি না তো কি করবে? বিয়ে করে ফেলবি নাকি? যা কুত্তা। তুই বিড়াল। এই বলে বাইক স্টার্ট দিলাম। আর আমার গতি তো আপনারা জানেনই, 180 ছাড়া কোনো কথাই নেই। সোজা বাসায় চলে আসলাম। প্রায় 10 দিনের মতো ভার্সিটি বন্ধ পেলাম। উফ, পরীক্ষা দিয়ে ক্লান্ত হয়ে গেছি। এখন কয়েকদিন বিশ্রাম নেওয়া যাক। 2 দিন ভালোই আরাম করলাম, কিন্তু তৃতীয় দিন আমার আরাম আর থাকলো না। হঠাৎ মামার জ্বর এসে পড়লো। মোটামুটি ভালোই জ্বর এসেছে। আমি সারা রাত মামার পাশে বসে রইলাম আর মামার সেবা যত্ন করলাম, তবুও জ্বর কমছে না। আপনারা তো জানেনই, এ বাসায় মামার কাছের মানুষ বলতে আমি ছাড়া আর কেউ নেই। এভাবে প্রায় সকাল হয়ে গেল। আমি ভোর 5টার দিকে ঘুমিয়ে পড়লাম। 8টার দিকে ঘুম ভাঙলো, দেখি মামা বিছানায় নেই। রুম থেকে বের হলাম, দেখি মামা তার পোশাক পরে রীতিমতো তার কর্তব্য পালন করছে। মামার কাছে এসে মামার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর মনে হয় বেড়েছে, তবুও সে দাঁড়িয়ে আছে। কি বলবো আমি, কোনো ভাষা খুঁজে পেলাম না। আমার মনে মনে একটু রাগ হচ্ছিল। মামা, তুমি রুম থেকে বের হয়েছো কেন? একটু রেগেই বললাম। আরে বোকা ছেলে, আমি না থাকলে এই পুরো বাড়িটা দেখাশোনা করবে কে? তাই বলে তুমি এই অসুস্থ শরীরে এখানে দাঁড়িয়ে থাকবে? তো কি করব বাবা? মামার কথা শুনে ভাবছি কি করা যায়। হঠাৎ মাথায় আসলো বাবা কাজে একটু বাসার বাইরে গেছে, আসতে মোটামুটি 8 থেকে 10 দিন লাগবে। তারপর মামাকে জোর করে রুমে নিয়ে গিয়ে তার সকল পোশাক খুলে তাকে বিছানায় শুয়ে দিলাম। আরে আরে দেখো, বোকা ছেলে করছেটা কি? তুমি কোনো কথা বলবে না। মামাকে ওষুধ খাওয়ালাম আর বললাম, তুমি যদি বিছানা থেকে ওঠো তাহলে কিন্তু ভালো হবে না। মামা কোনো কথা না বলে শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি কি করি, নিজের পোশাকটা খুলে মামার দারুণের পোশাকগুলো পরে ফেললাম। বের হব, এ সময় খেয়াল করলাম মামা কাঁদছে। অবশ্য মামার কাদার কারণটা তো বুঝতেই পারছেন। মামা, তুমি রুম থেকে বের হবে না। দেখি মামা কোনো কথা বলছে না। এই বলে আমি বাইরে চলে আসলাম। সত্যি কথা বলতে আগেও অনেক দারুণগিরি করেছি, তবে পোশাক পরে নয়। আমার মনে হচ্ছিল নতুন চাকরিতে জয়েন করেছি। অবশ্য ভালোই লাগছিল। 30 মিনিট পর গাড়ির হর্ন। বুঝলাম কেউ এসেছে। গেটটা খুললাম, দেখি ইলমা ও ঈশিতা 2 বোন গাড়িতে। এই খাইছে রে। ভেতরে ঢুকতেই আমার দিকে তাকিয়ে আছে ওরা 2 বোন। মনে করেছিল আমি নতুন অফিসার পদে জয়েন করেছি। আমার দিকে তাকিয়ে হাসছিল 2 বোন। কী ব্যাপার, হাসছে কেন? মনে হচ্ছিল নতুন অফিসার আমি, তাই মনে হয় ওরা হাসছে। আমি তেমন কিছু মনে করলাম না, তবে পোশাকটা একটু খেয়াল করলাম। দেখি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু প্যান্টের চেনটা খোলা। ইস, এবার আর লজ্জায় মুখ দেখাতে পারলাম না। একটু দূর দিয়ে একটু অন্য পাশে আসলাম, তাড়াতাড়ি চেনটা লাগালাম। মনে মনে ভাবছিলাম, ওরা কি আমার এটা দেখে ফেলেছে? ধ্যাত, দেখলে দেখছে, তাতে আমার কি। আবারও ডিউটিতে জয়েন করলাম। এভাবে দুপুর হয়ে গেল। পোশাকটা খুলে খাবার খেয়ে আবার নিচে নেমে পড়লাম। পোশাক পরে অফিসে যোগদান দিলাম বিকেলে। এই নতুন দারোয়ান, শুনিন। জি, কিছু বলবেন আফা? আমার সাথে বাজারে যেতে হবে। পারবো না, মনে মনে বললাম। ঘুষখোরের মেয়ের সাহস কত আমাকে বাজারে যেতে বলে? নিজের বাজারটাই কোনোদিন করিনি। কি বললেন? আপনি যাবেন না, আপনার বাপ যাবে। মনে মনে বললাম, আমার বাবা? সামনে থাকলে তোকে ইচ্ছা মতো খেলাতো। হ্যাঁ, ভালো তো, আমার বাবাকে নিয়ে যাস। এই বইরা দারোয়ানটা কোথায় গেল? ওর কান ধরে ওকে আছে বাজারে নিয়ে যাব। এই, সাবধানে কথা বলবেন। আমার মামার নামে এসব বাজে কথা বললে থাবড়ে এক খানের নিচে গরম করে ফেলবো। কি বললি ফকিনির বাচ্চা? তারা আমাকে চড় মারতে আসবে। এমন সময় জুতা আটকে পরে সোজা আমার বুকের ওপর এসে পড়ল। আমিও শক্ত করে চেপে ধরে রাখলাম। ছাড়ছি না আজ তোকে। 2-3 মিনিট খুব শক্ত করে চেপে ধরে রাখলাম ইলমাকে। ইস, এই ছাড় আমাকে। মেয়ে দেখলেই শুধু জড়িয়ে ধরতে মন চায়, তাই না? ফাঁজির লোক কোথাকার। সাথে সাথে ছেড়ে দিলাম। জি, আমি আগে থেকেই একটু ওই রকম। এই, আপনি লুচ্চা নাকি? কেন, লুচ্চামির কি করলাম? হয়েছে হয়েছে, থাক। যা বোঝার তা আমি বুঝে গেছি। এখন কোনো কথা না বলে আমার সাথে বাজারে চলেন। আমি বাজারে যাব না। আচ্ছা, ভালো কথা। ওই বইরা কোথায়? ওনাকে নিয়ে যাব। এই বলে ইলমা মামার রুমের দিকে যাওয়া শুরু করলো। মনে মনে ভাবছিলাম কি করব। এদিকে মামার জ্বর, কোনো উপায় খুঁজে না পেয়ে, আচ্ছা দাঁড়ান, আমি যাব বাজারে। তারপর ইলমা আর মামার কাছে গেল না। বডিগার্ডের মতো ইলমার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে বসে বসে ভাবছি, জীবনে কোনো দিন বাজার করিনি, দেখি আজ কি হয়। বাজারে এসে নেমে পড়লাম। আমার হাতে 2টা বাজারের ব্যাগ ধরিয়ে দিল ইলমা। মনে হচ্ছিল আমি তার পার্সোনাল কর্মচারী। মনে মনে একটু বিরক্ত হলেও কিছু করার নেই। সমস্ত বাজার শেষ করলাম। দেখি ব্যাগগুলো রীতিমতো অনেক ভারী হয়ে গেছে। এই যে শোনেন, আমি 2টা ব্যাগ একসাথে নিতে পারছি না, আপনি একটা ধরেন।
আমি এসব ব্যাগ নিতে পারবো না। আর আপনাকে নিয়ে এসেছি কেন? মন চাইছিল ওর বাজারগুলো ফেলে চলে যায়, কিছু বলতেও পারছি না, কি করব বুঝতেও পারছি না। কোনো কিছু না ভেবে দুইটা ব্যাগে মাথায় নিয়ে নিলাম। কুলির মতো এবার ছুটছি ইলমার পিছু পিছু। সবাই মনে করেছিল আমি হয়তো বাজারে কুলির কাজ করি। কোনো রকম গাড়িতে বাজারগুলো রাখলাম, গাড়িতে উঠবো, এ সময় পেছন থেকে এক লোক। আই কলি ভাই, আমার চাউলের বস্তাটা একটু এনে দিবেন? অয় মিয়া, এদিকে আছেন, আমাকে কি আপনার কলি মনে হয়? কেন, একটু আগে তো দেখলাম আপনি বাজার টানছেন। ম্যাজেজটা দেখি আপনি খারাপ করেই ছাড়বেন। ভাই দেখেন, এখন কিন্তু আপনার সাথে আমার মারামারি লেগে যাবে, এখান থেকে চলে যান। তারপর লোকটি কোনো কথা না বলে চলে গেল। আমাদের কাহিনী দেখে ইলমা হাসছিল। তারপর গাড়িতে উঠে পড়লাম এবং বাসায় চলে আসলাম। বাজার টেনে আমি আর শেষ, রুমে চলে যাচ্ছি এ সময়। এই যে দারোয়ান বাবু, কোথায় যাচ্ছেন? বাজার উপরে কে নিয়ে যাবে? কথাটা শুনে রাগে শরীর আগুন হয়ে গেল। আপনার বাপ নিয়ে যাবে? কি বললেন? হ্যাঁ, ঠিকই বলেছি। দাঁড়ান, আমি বাবাকে এখনই ফোন দিচ্ছি। এই বলে ইলমা তার বাবাকে ফোন দিল, কিন্তু ব্যাটা ঘুষখোর ফোন রিসিভ করলো না। তারপর ইলমা ঈশিতাকে ফোন দিল এবং ঈশিতা নিচে নামলো। ঈশিতা এসে মারামারি করবে এমন অবস্থা। মনে মনে ভাবছিলাম, গায়ে শুধু হাত তুলে দেখো, দুই বোনকে আজ রিমান্ডে নিয়ে কেলানি দিব। কোনো মতেই ঝগড়া করে আমার সাথে জিততে পারো না। ফলে হার মেনে ওরা দুই বোন বাজার নিয়ে উপরে চলে গেল। আমিও আমার রুমে চলে গেলাম। 2 দিন ভালোই চাকরি করলাম। এদিকে মামা সুস্থ হয়ে গেছে আর আমিও নিজের জায়গায় ফিরে গেলাম। আর ভাবছিলাম, আমাকে বাজারের কুলি বানিয়েছে, এর শাস্তি ওদের পেতে হবে। এভাবে 10 দিন পার হয়ে গেল আর ভার্সিটিও খোলা হয়ে গেছে। সকাল 8টার দিকে মামা ঘুম থেকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। ঘন্টায় 130 গতিসীমা। ভার্সিটিতে বন্ধুবান্ধবের সাথে দেখা করলাম। ক্লাস শেষ করে 180 গতিতে আবার চলে আসলাম। এভাবেই আরও 1 মাস কেটে যায়। পরীক্ষার রেজাল্টের সময় এসে পড়লাম। আগামীকাল রেজাল্টের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। রুমে বসে বসে চিন্তা করছিলাম, কি জানি কি হয় রেজাল্ট। রাতে ভালো করে ঘুমটাও হলো না। পরের দিন সকাল 6:30টার দিকে উঠে পড়লাম। ভাবছি একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি, যাই একটু বাইরে থেকে হেঁটে আসি। মামাকে বলে আসলাম, নইলে মামা আবার আমার জন্য চিন্তা করবে। হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। অবশ্য পার্কটা আমাদের বাসার কাছে ছিল। একটু বসলাম, দেখি পার্কের অনেক লোকজন। সাধারণত শহর এলাকায় সকালে অনেক মানুষই হাঁটতে বের হয়। বসে বসে হাওয়া খাচ্ছিলাম। এ সময় দেখি ঈশিতা একটি ছেলের হাত ধরে বসে বসে গল্প করছে। হঠাৎ করে আমাকে দেখে ফেলল। আমাকে দেখে চমকে উঠল সে। ঈশিতা মনে মনে ভাবছিল, আমি এখানে কি করছি। সত্যি বলতে আমি পার্কে তেমন একটা আসি না। ঈশিতা ছেলেটার হাত ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে বাসার দিকে চলতে লাগলো। এদিকে আমারও সময় হয়ে গেছে। আমিও বাসার দিকে আসতে লাগলাম। গেটে ঢুকিয়ে দেখি ঈশিতা দাঁড়িয়ে আছে। আমি রুমে যাব এ সময়। এই যে সাইম ভাইয়া, শোনেন। কি ব্যাপার? ভূতের মুখে রাম রাম কাহিনী। জি, কিছু বলবেন? আসলে আজকে আমার সাথে যে ছেলেটা দেখছে না, ওই কিন্তু আমার বন্ধু, অনেক কিছু না। মনে মনে বললাম, বন্ধু হোক বা বর হোক তাতে আমার কি, সবই বুঝি। থাক, আর বলতে হবে না। ভাই প্লিজ, আপনি আমার বাবাকে কিছু বললেন না। মনে মনে বললাম, এবার পাইছি, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। বলবো না মানে 100 বার বলবো। আপনার বাবা আপনাদের 2 বোনকে আমায় দেখতে বলেছে, আর এর জন্য প্রতি মাসে কিছু টাকাও আমাকে দেয়। কেটে কেটে বলতেছে। ভাই প্লিজ, বাবা আমাকে অনেক পেটাবে, প্লিজ বলিয়েন না। আচ্ছা বলবো না, তবে একটা শর্ত আছে। জি ভাইয়া, আপনার যে কোনো শর্তে আমি রাজি। আমার সব কথা আপনার শুনতে হবে। ঈশিতা 5 মিনিট চিন্তা করার পর, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তবুও আপনি বাবাকে কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আসেন। এই বলে আমি রুমে চলে আসলাম। বসে বসে ভাবছি, এরা তো খুবই ব্যাককল দেখছে। বেটা ঘুষখোরকে আমি তো ভালো করে চিনিও না। আর হাসি, ভালোই বোকা বানালাম মেয়েটাকে। এদিকে ভার্সিটিতে আজ রেজাল্ট দেবে। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে নেমে পড়লাম। তারপর মামাকে বললাম, মামা আমার জন্য দোয়া করো। বাইক স্টার্ট দিলাম। থাক, আর গতির কথা বলবো না, গতির বিষয়টা তো জানেনি। সোজা ভার্সিটিতে বসে গেলাম। দেখি নোটিশ বোর্ডে রেজাল্ট টানিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখছে। বাইক পার্কিং করলাম। নোটিশ বোর্ডের কাছে যাব, এ সময় তানজিলা এসে আমাকে জড়িয়ে ধরল। এই ছাড়, কি করতেছিস এসব? অনেক খুশি মনে হচ্ছে আজ তোকে। হ্যাঁ দোস্ত, আমি আজ অনেক খুশি। কেন রে, কি হয়েছে? পরীক্ষায় পাশ করেছিস? দোস্ত, শুধু পাশ করিনি, দ্বিতীয় হয়েছি।
ও আচ্ছা, তাহলে এবার মিষ্টি খাওয়া। মিষ্টি তো তুই খাওয়াবি আমাদের, কেন? আমি মিষ্টি খাওয়াতে যাব কেন? কারণ তুই প্রথম হয়েছিস। তানজিলের কথা শুনে দৌড়ে নোটিশ বোর্ডের কাছে গেলাম। আমার রেজাল্ট দেখলাম, সত্যি আমি প্রথম হয়েছি। উফ, প্রচণ্ড খুশি হলাম। বাইক স্টার্ট দিয়ে বাসা চলে আসলাম। প্রথমে মামার সাথে দেখা। মামা, আমি প্রথম হয়েছি। দেখি মামা আমার কথা শুনে অনেক খুশি হলেন। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। দোয়া করো মামা, এই বলে সোজা উপরে উঠে পড়লাম। অনেক খুশি, বুঝতেই তো পারছেন। রুমে ঢুকেই, মা আমি প্রথম হয়েছি। দেখি মা আর ঈশিতার মা গল্প করছিল। ঈশিতা এবার শুনে ফেললো। মা আর কিছু বলতে পারলো না, আর আমিও বোকা হয়ে গেলাম। কি বলবো ভাবতে পারছি না। দেখি মা আমার কথা শুনে অনেক খুশি হয়েছে, কিন্তু সমস্যা হলো ঈশিতা। মা ভাবছিল ঈশিতাকে কি বলবে আজ, আর ঈশিতা দেখি আমার দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলার মতো ওর ভাষা নেই। এই যে ঈশিতা, আপনার সাথে কিছু কথা আছে। ঈশিতাকে ডাক দিয়ে ছাদে নিয়ে গেলাম। জি, কিছু বলবেন? না, বলবো না। আপনাকে এখন চাঁদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। মানে কি? কি বলছেন? এসব পাগল হয়ে গেছেন নাকি? হয়েছি আপনার জন্য। দেখি ঈশিতা ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আপনার কি ক্ষতি করেছি? এই বলে দৌড় দিতে চাইলো। আমি শক্ত করে হাতটা ধরে ফেললাম। কোথায় যান? আজ আপনাকে আমি ছাড়বো না। কেন? কি করবেন আমাকে? বোঝেন না কি করে একটা ছেলে আর একটা মেয়ে? দেখি এবার কেঁদে দিবে মনে হচ্ছে। মনে মনে ভাবলাম, হয়েছে, অনেক ভয় দেখিয়েছি, এবার বাদ দেওয়া যাক। আমাকে ছেড়ে দেন প্লিজ। ছাড়বই তো, তবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। তারপর আমি সব কিছু ঈশিতাকে বললাম। মামার ঘটনার কথা বললাম। দেখি ঈশিতা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলো এবং বুঝলো। আচ্ছা, তাহলে আপনি আমাদের বাড়িওয়ালার আন্টির ছেলে? আর শোনেন, আমার বিষয়ে যেন আর কেউ কিছু জানতে না পারে। কেন? জানলে কি হবে? কি হবে শুনবেন? হ্যাঁ, শুনতে চাই। কেউ জানলে আপনাকে আমি ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। এই না না, প্লিজ এসব করবেন না। আমি সত্যি বলছি, কাউকে বলবো না। মনে থাকে যেন। এই বলে আমি আর ঈশিতা নিচে নেমে পড়লাম। এইভাবে আরও অনেক দিন কেটে গেল, আর ঈশিতার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল। একদিন মামা বলছিল, আজ অনেক দিন হলো নিজের বাড়িতে যাই না, মেয়েটার কথা অনেক মনে পড়ছে। সত্যি কথা বলতে মামা আমাকে ছেড়ে যেতে চায় না, এবং নিজের বাড়িতেও মনে হয় 2 বছর ধরে চায় না। আমাকে অনেক যেতে বলেছে তার বাড়িতে, কিন্তু আমি কখনো তার বাড়িতে যাইনি। আজ হঠাৎ মামার সাথে তার বাড়িতে কেন জানি যেতে মন চাইলো, তাই আমিও বলে দিলাম, মামা আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? আমার কথা শুনে মামা চোখ আনন্দে অশ্রুভরা হয়ে যায়। তুমি সত্যি আমার বাড়িতে যাবে? হ্যাঁ মামা, প্লিজ আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর মা বাবার কাছ থেকে কিছুদিনের ছুটি নেই এবং বাসের 2টা টিকিট কাটে, একটা আমার একটা মামার। ভাবছি কিছুদিন ভার্সিটিতে যাব না, আগে মামার সাথে মামার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। মা বাবার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। মা বলল তার বাড়িতে যেতে নাকি 6 থেকে 7 ঘন্টা লাগবে, আর একটা লোকাল বাস দিয়ে যেতে হয়। রাস্তা ভাঙা, তাই ভালো বাস চলাচল করে না। একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। মামা মামা বাস কখন আসবে? এখনই চলে আসবে। 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা বাস আসলো। দেখি যাত্রীর কোনো অভাব নেই। আসো তাড়াতাড়ি উঠে পড়ো। মামা কোনো জায়গায় তো নেই, কোথায় উঠব? আরে বাবা, ছাদে ওঠা লাগবে, তাড়াতাড়ি আসো আমার সাথে, বাস এখনই আবার চলে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কিভাবে যাবো ওই বাসে। মামার বাইকটা হলেও তো ভালো ছিল, 180 গতিতে ছাড়তাম, কিন্তু বাইকটা তো বাসায়। চিন্তা করতে করতে এদিকে বাস ছেড়ে দিল। দেখি মামা বাসের পিছনে ঝুলে পড়েছে। আমিও দিলাম এক দৌড়, কোনো মতে বাসে উঠে পড়লাম। মামা আর আমি দুজনেই ঝুলে ঝুলে যাচ্ছি। 1 ঘন্টা যাওয়ার পর কিছু যাত্রী নামলো, আর আমরা বাসের ছাদে উঠে পড়লাম। এই প্রথমবার বাসে ছাদে উঠলাম। প্রাকৃতিক বাতাসে খুব ভালো লাগছিল। ভয় লাগছে বাবা? আরে না মামা, কি যে বলো না, ভয় লাগবে কেন? আমি কি ছোট নাকি? ভয় করলে আমাকে বইলো। আচ্ছা ঠিক আছে মামা। মুহূর্তটা এত আনন্দ ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। 6 থেকে 7 ঘন্টা যাওয়ার পর বাস থেকে নেমে পড়লাম, কিন্তু নামতে আমার মনে চাইছিল না। মামা বলল এখন নাকি রিক্সাতে যেতে হবে তার বাড়িতে, 15 থেকে 20 মিনিট লাগবে। একটা রিক্সায় দুজন উঠে পড়লাম। 15 থেকে 20 মিনিট যাওয়ার পর নেমে পড়লাম। এখন একটা কাঁচা রাস্তা, 5 থেকে 6 মিনিট হাঁটতে তার বাড়িতে পৌঁছে যাব। আমরা হাঁটা শুরু করলাম। সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল মুহূর্তটা, বলে বোঝানোর মতো নয়।
আর 2 মিনিট হাঁটলে মামার বাড়ি। দেখি মামার গ্রামটা খুবই সুন্দর, চারদিকে সবুজ ফসল, পুকুর, খালবিল। সত্যি বলতে খুবই ভালো লাগে। মামার বাড়িতে পৌঁছে গেলাম। মামাকে দেখে তার পরিবারের লোকজন খুবই খুশি। সবাই বের হয়েছে মামাকে দেখতে। এদিকে আমার মামা হিসু ধরেছে। ওই জঙ্গলে চলে যাও। বুঝলাম মামা অনেক ব্যস্ত, অনেকদিন পর বাড়িতে এসেছে, তাই আমি একাই জঙ্গলে চলে গেলাম। হিসু শেষ করে চলে আসবো এমন সময় দেখি ডগ মামা। এ রে খাইছে রে। ছোটো থেকেই কুকুরে একটু বেশি ভয় পাই। কোনো মতেই তারা রাস্তা ছাড়ছে না। কি করি এখন? মামাকেও ডাক দিতে পারছি না। জঙ্গল থেকে মামার বাড়ি একটু দূরে। সাহস করে নিজেই আন্ডার টাইগার হয়ে গেলাম। হাতে একটা লাঠি নিয়ে এখন বেটা কেটে আইবি আয়। ভাবছিলাম কুকুরগুলো হয়তো আমার ভয়ে গ্রাম ছেড়ে পালাবে আজ, তাই মনে মনে অনেক খুশি হচ্ছিলাম। কিন্তু না, কুকুরগুলোর সামনে যেতেই আমাকে এমনভাবে দৌড়ানি দিল, এক ধরে একটা পুকুর গিয়ে পড়লাম। অবশ্য পুকুরটায় বেশি পানি ছিল না, তাই বেঁচে গেছি, কারণ আমি সাঁতার জানি না। আর কুকুর পানি দেখে একটু ভয় পায়। পানিতে বসে বসে ভাবছি, শালারা আজ আমাকে নিরীহ পেয়ে এমন দৌড়ানি দিলা। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কখনো শহরে পাই তাহলে বোঝাবো আমি কি করি। একদম 4 দিনের রিমান্ড ডাকবো তোমাদের জন্য। পানির ওপর থেকে কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল। ওদের কথা শুনে বুঝলাম আমাকে অনেক কেলাবে। পানিতে বসে বসে ভাবছি কেউ কি আমাকে উদ্ধার করতে আসবে না আজ। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মামা মনে হয় খুঁজতে বের হয়ে পড়েছে, কিন্তু কুকুরের দলগুলো এখনও কোথাও যাচ্ছে না। মনে হচ্ছে আমি ওদের 15 দিনের শত্রু, আজ আমাকে একা পেয়ে ফেলেছে। মনে মনে ভাবছি ঠিক আছে, তোদের কথা আমার সারা জীবন মনে থাকবে। 20 মিনিট পর একটা মেয়ে পুকুরের কাছে আসলো। আমাকে এই অবস্থা দেখে খুব হাসাহাসি শুরু করলো। আমি চিন্তায় শেষ, আর এদিকে সে হাসে। ওই কি আপনি হাসেন কেন? তবু মেয়েটা হাসি থামাল না। সত্যি কথা বলতে মেয়েটার হাসি দেখতে অপরূপ সুন্দর, আর মেয়েটাও অনেক সুন্দর, চোখ সরাতেই পারছি না। কিন্তু এখনও সব চিন্তা না করে আগে বাঁচবো কীভাবে সেই চিন্তা করছি। এই আপনি কে আর পানিতে নেমে কি করছেন? পানিতে কি আর শখে নেমেছি? এই কুকুরগুলো আমাকে দৌড়ানি দিছে, তাই ভয়ে পানিতে নেমেছি। মেয়েটা এবার আরও হাসি শুরু করলো। আমি মনে মনে ভাবছিলাম মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে। আপনার বাসা কোথায়? আপনাকে তো আগে কোনোদিন দেখিনি আমাদের গ্রামে। আমি শহর থেকে এসেছি আনোয়ার মামার বাসায়। তো এখানে কিভাবে আসলেন? মাথা নিচু করে আস্তে করে বললাম, এখানে হিসু করতে এসেছিলাম। মেয়েটা তখন সব কিছু বুঝতে পারলো। অবশ্য আমার কথা শুনে একটু লজ্জা পাচ্ছিল। তারপর মেয়েটা আমাকে হাত ধরে টেনে তুললো পুকুর থেকে। কুকুরগুলো মনে হয় মেয়েটাকে আগে থেকে চেনে, তার কিছু করলো না, সোজা চলে গেল। আমারও চিন্তা একটু কমলো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই, তবে কোনোদিন শহরে গেলে আমি আপনাকে সাহায্য করব। মানুষ তো মানুষকে সাহায্য করবেই, এটাই স্বাভাবিক। মেয়েটার কথাগুলো অনেকটাই আনোয়ার মামার কথার ধরনের মতো। মেয়েটা আমাকে আনোয়ার মামার বাড়িতে পৌঁছে দিল। এদিকে আনোয়ার মামা আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে বলে মনে হচ্ছে। আনোয়ার মামা মনে করেছিল আমি হয়তো কোথাও হারিয়ে গিয়েছি। 10 মিনিট পর আনোয়ার মামা বাড়িতে আসে। বুঝতে পারলাম আনোয়ার মামার অনেক টেনশনে পড়ে গিয়েছিল। সায়েম বাবা, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তারপর মামাকে সব ঘটনা খুলে বললাম এবং আনোয়ার মামা বুঝতে পারলো সব কিছু। আচ্ছা, এখন থেকে কোথাও গেলে আমাকে সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা মামা, ঠিক আছে। এখন তুমি গোসল করে কাপড় বদলাও। জি মামা। এই বলে গোসল করে কাপড় বদলিয়ে একটা রুমে অবস্থান করলাম। মামার বাড়িটা ছিল টিনের। আগে কখনো টিনের বাড়িতে থাকার অভিজ্ঞতা নেই। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। খাবার সময় হয়ে গেছে। সায়েম, খেতে আসো, সারাদিন অনেক পথে আসা হয়েছে। চলো বাবা, খাবার খেয়ে ফেলি। জি মামা চলো, আমার অনেক খিদে পেয়েছে। এই বলে আমি আর মামা পরিবারের সবাই খেতে বসলাম। খেয়াল করলাম ওই মেয়েটা যে আমাকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছে। মনে মনে ভাবলাম আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর কোথায় যেন হারিয়ে গিয়েছিল। মেয়েটাকে একটা ধন্যবাদও দেওয়া হয়নি। কিন্তু কথা সেইটা না, কথা হলো মেয়েটা এখানে কি করছে। মেয়েটাকে দেখিয়ে দিয়ে আনোয়ার মামাই মেয়েটা আজ আমাকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছে। আরে মিম, ওই তো আমার একমাত্র মেয়ে। এবার আমি একটু চমকে উঠলাম। মনে মনে বললাম আনোয়ার মামার মেয়ে। ও আচ্ছা। খাবার শেষ করার পর মামা তার পরিবারের সাথে পরিচয় করে দিল। অনেক গল্প করলাম, সবার সাথে ভালোই লাগলো। রাত প্রায় 11:50 বেজে গেল। গল্প শেষ, সবাই সবার রুমে চলে যায়।
মামা আমার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করে আর আমিও সেখানে চলে যাই। রাতে কিছু দরকার লাগলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে মামা, তুমিও যাও, এখন ঘুমাও। আনন্দ মামা চলে গেল। আমি শুয়ে শুয়ে ওই মেয়েটার কথা ভাবছি। তার হাসিগুলো এখন আমার চোখে ভেসে উঠেছে। কিন্তু ওই মেয়েটা তো আনোয়ার মামার মেয়ে। এখন কি করি? দরকার হয় নিজের জীবন দিয়ে দিব, তবুও আনোয়ার মামার মনে কষ্ট দিতে পারবো না। এই সমস্ত চিন্তায় আমার রাত পার হয়ে গেল, কিন্তু ঘুমাতে পারলাম না। সকাল 7টার দিকে ঘুমিয়ে পড়লাম। 9:30 বাজে, এই যে ওঠেন, বাবা আপনাকে ডাকছে মাছ ধরতে। ঘুমিয়ে ঘুমিয়ে কি আপনি ডিস্টার্ব করেন না তো, যান এখান থেকে। উফ, শহরের লোকজনগুলো এমন অলস হয়, সকাল 10টা বাজে এখনো ওঠেনি। এই যে পানি ঢেলে দিলাম কিন্তু। না তাকে, ইস কে রে, এইটা আবার কে ডাকছে বারবার অযথায়? যাবেন এখান থেকে। যাবো তো, দাঁড়ান দেখাচ্ছি মজা। এক বালতি পানি এনে ঢেলে দিল আমার মাথার ওপর। এক লাফ দিয়ে উঠলাম। কে কে কে? দেখি মিম আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। কি বলবো বুঝতে পারছি না। এই যে শোনেন। কিন্তু মিম না দাঁড়িয়ে এক দৌড়ে চলে গেল। দেখ, সকাল সকাল ঘুমিয়ে দিল 12টা বাজিয়ে। কোনো উপায় না পেয়ে উঠে পড়লাম। ব্রাশ করব, কিন্তু ব্রাশটা বাসায় রেখে চলে এসেছি। বাইরে বের হলাম, দেখি মামা জাল নিয়ে বসে আছে, মাছ ধরবে। মামা, ব্রাশ তো বাসায় ফেলে চলে এসেছি, এখন ব্রাশ কিভাবে করব? ও কি আর করবে, কয়লা দিয়ে কোনো রকম দাঁত মেজে ফেলো। মনে মনে বললাম, হায় রে কয়লা, কোনো দিনে তো দাঁত মাজিনি। আচ্ছা দেখি কেমন লাগে। আচ্ছা মামা, কয়লা কোথায় পাবো? এই মিম, সাইমকে রান্নাঘর থেকে একটু কয়লা এনে দিত। ঠিক আছে বাবা। দেখি মিম 2টা কয়লার টুকরা নিয়ে এসে আমার হাতে দিল। আমিও কোনো কিছু না ভেবে দাঁত ঘষা শুরু করলাম। দাঁত মাজা শেষ দেখি সবাই আমার দিকে তাকিয়ে হাসে। কি ব্যাপার, হাসে কেন সবাই? একটা ছোট আয়নায় নিজের চেহারাটা দেখলাম। দেখি কালি দিয়ে সব মুখ ভরে গেছে। কয়লার কালি বুঝতেই পারছেন কেমন হয়। তাড়াতাড়ি করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেললাম, তবুও কালি ভালো ভালো করে ওঠেনি। তবে এখন আগের চেয়ে একটু কম বলে মনে হচ্ছে। চলো মাছ ধরতে পুকুরে যাওয়া যাক। কিন্তু আমি তো সাঁতার জানি না। ও তাহলে তোমার নামার দরকার নেই। দেখি মামা জাল নিয়ে পুকুরে নেমে পড়লো। মোটামুটি ভালোই মাছ ধরলো মামা। আমি উপর থেকে বসে সব দেখছিলাম। মাছ ধরে এসে খাবার খেলাম। একটু হেঁটে আশেপাশের প্রকৃতিটা দেখলাম। খুবই মনোরম পরিবেশ মনে হচ্ছিল। এখানেই সারা জীবন কাটিয়ে দেই। এভাবে ওই দিন পার হয়ে গেল। পরের দিন সকাল 8:50। এই যে ওঠেন, বাবা আপনাকে ডাকছেন। ঘুমের মধ্যে বলছিলাম এখন উঠতে পারবো না। পানি ঢেলে তুলতে হবে নাকি? কথাটা শুনে এক লাফ দিয়ে উঠে বললাম, না 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 প্লিজ, এইসব করবেন না। বাবা আপনাকে ডাকছে, আসেন। জি আপনি যান, আমি আসি। মিম চলে গেল। মনে মনে বললাম, মেয়েটা কেন যে বারবার আমার সামনে আসে। বুঝেছি, আমাকে এখান থেকে চলে যেতে হবে, নইলে মেয়েটার কথা আমি বলতে পারবো না। উঠে ফ্রেশ হলাম, দেখি মামা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। খাবার খাওয়া শেষ করলাম। সাইম বাবা শোনো, তুমি মিমের সাথে ভার্সিটি থেকে ঘুরে আসো, ভালো লাগবে। মনে মনে বললাম, মিম কেন আবার? না মামা, আমি একাই ঘুরতে যাব। না বাবা, একা একা তুমি কিছু চিনবা না, হারিয়ে যাবা। কি বলো মামা? বাইরে কুকুরের দল আছে, সমস্যায় পড়ে যাবা। মনে মনে বললাম, রে কুকুর, তাহলে তো আমি শেষ। তারপর আজ আবার দৌড়ানি দিয়ে গাছে তুলবে। থাক থাক, তার চেয়ে ভালো মেয়েটার সাথেই যায়। আচ্ছা ঠিক আছে মামা। এই বলে মিমের সাথে ওর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর বলছি, আচ্ছা আপনার ভার্সিটি এখান থেকে কত দূরে? প্রায় 10 কিলোমিটার হবে। উঠি বাবা, 10 কিলোমিটার হেঁটে যাবেন নাকি? হেঁটে যাব। না আমি যাব না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাসায় ফিরে যাব। না, আপনাকে তো ছাড়া যাবে না, আজকে আমার সাথে যেতেই হবে। মনে মনে বললাম, ইস মামা যে কেন এই বিপদে ফেললো আমাকে। না সত্যি বলছি, আমার অনেক ঘুম পেয়েছে। আপনি যান, আমি কাল যাব। ও আচ্ছা ঠিক আছে, তবে বাসায় যাওয়ার পথে কিন্তু কুকুরের দল আছে। মনে মনে বললাম, এই কোকোশালাদের কি কোনো কাজ নেই? সারাদিন রাস্তার পাশে বসে থাকে। এখন কি করি? যদি আমার ট্রেন খুলে নিয়ে চলে যায়। মামার বাসায় থেকে তো প্রায় অনেকটাই দূরে চলে এসে পড়েছি। মান সম্মান সব ধুলোয় মিশবে। এর চেয়ে ভালো মিমের সাথেই চলে যাই, হয়তো কুকুরের হাত থেকে বাঁচা যাবে। না, আমি আপনার সাথেই যাব। না, এখন তো আমি আপনাকে নিয়ে যাব না। না না প্লিজ, এমন কথা বলবেন না। এমনিতে আমি শিশু বাচ্চা, পরে যদি হারিয়ে যাই। আপনি শিশু? দেখলে তো মনে হয় বয়স 80 পার হয়ে গেছে।
মনে মনে বললাম, মেয়েটা দেখছি তো বিশাল শয়তান। আনার মামার মেয়ে দেখে আজ বেঁচে গিয়েছে। এসে তার ইলমা যদি হতো, নগদে কেলানি দিতাম। কিন্তু ওরে তো আমি কিছু করতেও পারবো না। কি বলছেন এইসব? আমার বয়স কেবলমাত্র 21, আর আপনি বলছেন আমি 80 বছরের বুইড়া? এইটা ঠিক না। হয়েছে হয়েছে, এখন হাঁটেন তো, পরে আবার ক্লাসে পাবো না। হাঁটছি আর চিন্তা করছি, 10 কিলো হাঁটলে কালকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না। তবে এখন কিছুই করার নেই, পরিস্থিতির শিকার। আরও 10 মিনিট হাঁটার পর একটা অটোতে উঠে পড়লো মিম। কি ব্যাপার? বলল যে হেঁটে যাবে, কিন্তু এখন আবার অটোতে উঠে পড়লো। মনে মনে ভাবলাম হয়তো আমাকে ভয় দেখিয়েছে। কোনো কথা না বলে সোজা আমিও অটোতে উঠে পড়লাম। দেখি মিমের একটা বান্ধবী উঠেছে বলে মনে হচ্ছে আমাদের অটোতে। ওরা দুজন ভালোই কথা বলছিল। মিমের বান্ধবী আস্তে করে জিজ্ঞাসা করছিল, কি রে মিম, ছেলেটাকে কি সুন্দর, কি হ্যান্ডসাম। কিন্তু আমি তাদের সাথে ছিলাম, তাই কথাটা আমার কানে এসে পড়ল। মনে মনে বললাম, নিজেকে নায়ক সালমান খান বলে মনে হচ্ছিল। মাথার চুলগুলো একটু ঠিক করলাম। মিম আমার ভাবটা দেখছিল। ও, ওই ছেলেটা আমার বাবার সাথে দারোয়ানের চাকরি করে। মিমের কথাটা শুনে সাথে সাথে নায়ক বাপ্পারা যে পরিণত হলাম। আর মনে মনে বলছিলাম, মেয়েটা এমন নিচে নামিয়ে দিল আমাকে, মন চাইছিল দুইটারে ধইরা নারী নির্যাতনে পিটানি দেই। কিন্তু এর ফল পেতে হবে মিমকে। ও দারোয়ান, কিন্তু দেখে তো মনে হয় কোটিপতির ছেলে। আরে না, তুই যে কি বলিস না। ওদের কথা শুনে কিছু না বলে চোরের মতো অটোতে একপাশে বসে থাকলাম। 30 মিনিট যাওয়ার পর মিমের ভার্সিটির সামনে চলে আসলাম। এই যে 3 জনের ভাড়াটা ভিতরে দিয়ে ভিতরে আসেন। কি বলেন এইসব? আমি ভাড়া দেবো কেন? আমার কাছে টাকা নেই। টাকা নেই তো এসেছেন কেন? ভাড়া দেন, আমি গেলাম। এই বলে মিম ভার্সিটির ভেতরে চলে গেল। এদিকে আমার কাছে কোনো টাকা নেই। সত্যি কথা বলতে মানবী একটা বাড়িতে ফেলে চলে এসেছি। আমি তো আর জানতাম না টাকার প্রয়োজন হবে। এখন কি করি মনে মনে ভাবছি, মহা বিপদে পড়ে গেলাম। দেখছি মিম আমার সাথে এমন করলো, ভাবতেও পারছি না। ওই মিয়া, ভাড়া দেন। হা করে তাকিয়ে আছেন কেন? জি ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই মানে? ভাড়া দেন তাড়াতাড়ি, নইলে আপনার দাঁত ভেঙে ফেলবো। ওই মিয়া কি করলেন? দাঁত ভাঙেন মানে? কি বলেন এসব উল্টাপাল্টা? যা বলছি ঠিকই বলছি, তাড়াতাড়ি ভাড়া দেন, নইলে কিন্তু ভালো হবে না। কি করবেন? মারবেন নাকি? প্রয়োজন হলে তাই করব। মনে মনে বললাম, এই ব্যাটা তো দেখছি খুবই ফাজিল। মারামারি করবে বলে মনে হচ্ছে। মারামারি করলে আগে কেলে নেব, পরেরটা পরে হবে। দেখি অটোওয়ালা অটো থেকে নেমে পড়লো আর আমার শার্টের কলার ধরে বসলো। আমিও কোনো কিছু না ভেবে দিলাম খুশি। মারামারি শুরু হয়ে গেছে। 5 মিনিট মারামারি করার পর ভার্সিটি থেকে কিছু ছাত্র এসে আমাদের মারামারি থামালো। দেখি অটোওয়ালা বেশি মের খেয়েছে, তার লুঙ্গি ছিঁড়ে গেছে আর আমার শার্টটা ছিঁড়ে গেছে। রাগে দিসি ব্যাটারে কয়েকটা ভালো করে। কী করব? আমার শার্টের কলা ধরে আমি কি ছেড়ে দেবো নাকি? প্রায় 30 মিনিট পর মেম কোথা থেকে যেন আসলো, দেখে আমাদের এই অবস্থা। তারপর তাড়াতাড়ি করে ভাড়া দিয়ে অটোওয়ালাকে বিদায় করলো। আমার খুব রাগ হচ্ছিল মিমের ওপর। মিম ইচ্ছে করে এই কাজটা করেছে। সে জানতো আমার কাছে টাকা নেই। মাত্র 60 টাকার জন্য আজ মারামারি করতে হলো। শালার এলাকার লোকজনগুলো তো দেখছি ভালো না, আর ভালো হবেই বা কী করে? কুকুরগুলোই তো ঠিক না। আস্তে না আসতেই দৌড়িয়ে পুকুরে নামিয়েছে। আর আজ মারামারি। বাবা জানতে পারলে আমাকে আর জীবনেও আসতে দেবে না। আরও থাকবে এখানে, আজই চলে যাব। এই যে কি হয়েছিল আপনার সাথে, আর আপনার এই অবস্থা কি করে হলো? আপনাকে একটা থাপ্পড় মেরে বোঝাবো কেন হলো এরকম? মিম ভয় আর কোনো কথা বললো না। বুঝলো আমি অনেক রেগে গিয়েছি। মিম ক্লাস না করে সোজা আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। এর মধ্যে কোনো কথা হলো না মিমের সাথে। বাড়ির কেউ টের পায়নি আমি মারামারি করেছি। তাড়াতাড়ি ছেড়ে শার্টটা বদলিয়ে ফেললাম। চিন্তা করছি মামা যদি জানতে পারতো আমি মারামারি করেছি তাহলে মিমের 12টা বাজাতো। তাই মামাকে আর কিছু বলিনি। এভাবে 2-3 দিন চলে যায়। মিমের সাথে কোনো কথা বলিনি। এখন থেকে সব জায়গায় মামার সাথে যাই, কিন্তু মিমকে নিয়ে আমার চিন্তাভাবনা কমছে না। সারা রাত ওর কথা ভাবতে ভাবতে পার হয়ে যায়। মিমের সেই হাসি মায়াবী চেহারা যেন আমাকে মুগ্ধ করে ফেলেছে। ভাগ্যর কি পরিহাস, কেন আমার সাথেই এমনটা হলো? কেমন জানি মিমের প্রতি আরও দুর্বল হয়ে পড়েছি। কিন্তু এভাবে আর কতদিন? ভাবলাম এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। পরদিন সকাল 7টায় রেডি হই। কিন্তু এভাবে আর কতদিন? ভাবলাম এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। পরের দিন সকাল 7টায় রেডি হচ্ছি। আজ আর থাকবো না। মামাকে একটা মিথ্যা বলে চলে যাব। বলবো ভার্সিটি থেকে স্যার ফোন দিয়েছে। সব কিছু রেডি করে ফেলেছি। মামার কাছে গেলাম, দেখি মামা উঠানে বসে আছে। মামা, আমি চলে যাচ্ছি। ভার্সিটি থেকে স্যার ফোন দিয়েছে, ক্লাস করতে হবে।
মামা আমার দিকে একটু অবাক হলো। ভাবছে আমি কি বলছি এসব, মাত্র কয়েকদিন হলো আর এখনই চলে যেতে চাইছি। কি বলছো এইসব? না না, তুমি এখন যেতে পারবে না। আমি আর তুমি একসাথে যাব। না, আমাকে যেতে হবে, নইলে সমস্যায় পড়ে যাব। আমার কথা শুনবে না? আর 2 দিন থাকো, আমিও চলে যাব। তুমি পরে আসো, আমি চলে যাই। না না, তা হয় না। আমি যা বলেছি তা শোনো বাবা। আসলে ছোট থেকেই মামার কথার অবাধ্য হয়নি কোনোদিন। ভাবছি কি করব, যদি চলে যাই তাহলে মামা কষ্ট পাবে। আর 2 দিনেরই তো ব্যাপার, থেকেই যায়। কিন্তু এদিকে যে আমি কষ্ট পাচ্ছি কেউ তা দেখছে না। আচ্ছা মামা, ঠিক আছে, তবে 2 দিনের বেশি নয় কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন তুমি রুমে যাও। কিছু করার নেই, মামার কথা রাখতে হবে, তাই রুমে গিয়ে সব কিছু রেখে দিলাম। সকাল 10টার সময় মামা ডাকছে। সায়েম, খেতে আসো। জি মামা, আসি। খাওয়া দাওয়া শেষ করলাম, আবার চলে আসবো এই সময়। সায়েম, 2 দিন পর তো চলে যাবে। যাও, মিমের সাথে নদীর পাড়টা একটু ঘুরে আসো। মনে মনে বললাম, ইস, আবার মিম কেন? এমনিতেই মিমের ওপর খুব রাগ আমার। আমি যদি তাকে মার দিই সে আবার মামার কাছে বিচার দেবে। না মামা, আমি যাব না, আমার ভালো লাগছে না। আরে যাও, ভালো লাগবে। কোনো উপায় না থাকায় আবারও মিমের সাথে চললাম। নদীর পাড়টা কাছে ছিল, 7 থেকে 8 মিনিট হেঁটে চলে আসলাম। নদীর একটা পাশে বসলাম। সত্যি এখন খুব ভালো লাগছে। কি বাতাস যেন মন প্রাণ জুড়িয়ে যায়। আমার পাশে মিমও বসেছিল। আমি মাঝে মাঝেই ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওকে দেখতাম আর মনে মনে ভাবছিলাম, বিধাতা কেন এমন করলো আমার সাথে। একবার মিম খেয়াল করলো আমি বারবার ওর দিকে তাকাচ্ছি। কি ব্যাপার, সমস্যা কি? আপনারা বারবার আমার দিকে তাকাচ্ছেন কেন? জি, আপনাকে দেখে মন চায় বারবার। মানে? না মানে, আপনার পেছনের প্রকৃতিটা বারবার দেখতে মন চায়। ও তাই বলেন? আচ্ছা, আজকে যদি আপনাকে আমি রিমান্ডে কেলানে দেই তাহলে কি কিছু করতে পারবেন আমাকে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? ও, এখন আমি পাগল হয়ে গেলাম? ওই দিন আপনার জন্য মারামারি করে ওয়াটারলাকে পিটিয়েছি আর লুঙ্গি ছিঁড়ে ফেললাম, আর এখন আমাকে পাগল বলছেন? মারামারি করেছেন তো আমি কি করব? আমার তো কোনো দোষ নেই। মনে মনে বললাম, এই তো দেখছি বিশাল কেলানি খাবে মনে হচ্ছে। বাহ, ভালোই তো নাটক করছেন দেখি। এই যে, আমি নাটক করি না, সিনেমা করি। মনে মনে বললাম, ভালোই তো পাকনা মেয়েটা দেখছি। তা কয়টা সিনেমা করেছেন আপনি? 8-10টা তো হবেই। এবার প্রচুর রাগ উঠল। মনে মনে, আমার বালের সিনেমা করেছেন আপনি। দেখতে তো দেখা যায় জরিনা বানুর মতো, উনি নাকি আবার নায়িকা। রাগে উঠে একটা গাছের ডাল ভাঙলাম। এখন সত্যি করে বলেন, কয়টা সিনেমা করেছেন? দেখি ভয়ে হাত পা কাঁপছে মিমের। না মানে সত্যি বলছি, কোনো সিনেমা করিনি। মিথ্যা বলছেন কেন? এখন কান ধরে 120 বার উঠবস করেন। আমি বাবাকে সব বলে দিব। পাছায় এমন বাড়ি দেব না, বাপের নাম ভুলে যাবেন। কান ধরেন বলছি, তাড়াতাড়ি। মিম আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। ডাকে তার সুন্দর মুখটা লাল হয়ে গেছে। কোনো উপায় না পেয়ে কেঁদে কেঁদে কান ধরে উঠবস শুরু করলো। আমি মনে মনে হাসি। এবার শয়তান, তুমি জালে আটকে গেছো, আজ দেখো তোমারে কি করি আমি। 30 বারের মতো কান ধরে উঠবস করলো। হয়েছে, এবার কান ছাড়েন, আর ঢং করতে হবে না। ঠিক মতো কানটাও তো ধরতে পারে না, গাধা মেয়ে। নিমেমার রাগে আরও ফুলে গেল। মনে হচ্ছিল আমাকে আজ তো গিলে ফেলবে। আমি আজ বাবাকে সব বলবো। কি বলবেন শুনি? বলবো আপনি আমাকে জোর করে ধরে কিস করেছেন, অনেক পিটিয়েছেন, 200 বার কান ধরে উঠবস করিয়েছেন। কেমনটা লাগে? এখন মন চাইছে সত্যি সেই 1971 সালে নারী নির্যাতনের পিটানি দেয়। 1 নম্বরের ফাজিল মায়া, দেখছেন আপনারা? তাই এসব বলবেন মামাকে? আর অনেক কিছু বলবো। আরও অনেক কিছু বলবেন মানে? ঠিকই বলবেন, শুনি একটু। আচ্ছা, এখন যদি আপনাকে এখান থেকে যেতে না দেই তখন কি করবেন? কেন? আপনি কি এখন সারাদিন আমাকে আটকে রাখবেন? তাই করব। আমি কিন্তু নারী নির্যাতনের মামলা করে দেবো আপনার নামে। তাই? তাহলে তো এখন আপনাকে অনেক পিটুনি দেব। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাড়ি যাব। ছাড়বো তো নিশ্চয়ই, তবে কথা দিতে হবে, বাড়িতে গিয়ে মামাকে কিছু বলতে পারবে না। আমি মেয়ে বলে আজ এমন করছে, যদি ছেলে হতাম না তাহলে দেখতেন কি করতাম। মনে মনে বললাম, ছেলে চেয়ে কোনো দিক থেকে কম বলে মনে হচ্ছে না। আচ্ছা, ছেলে হলে কি করতেন আমি একটু শুনতে চাই। আপনাকে নাকে 4-5টা ঘুষি মারতাম। মনে মনে বললাম, ইস, মেয়েটাকে যে কি করতে মন চাইছে রাম পেদানি দেই। আর আপনাকে আমি কি ছেড়ে দিতাম নাকি? অনেক ঝগড়া করার পর দুজনে বাড়ি ফিরলাম। মনে মনে একটু টেনশন হচ্ছিল, নিম যদি আবার মামাকে কিছু বলে দেয় তাহলে তো মামা খুব রাগ করবে আমার ওপর।
আমি শুধু খেয়াল করছিলাম মিম কিছু বলে নাকি মামাকে, কিন্তু বাড়ি ফেরার পর মিম কিছু বললো না মামাকে। ভালোই বেঁচে গেছি আজ। এদিকে দুপুর হয়ে গেছে, গোসল করে খাওয়া দাওয়া শেষ করলাম, রুমে এসে শুয়ে আছি আর ভাবছি মিম আজ ভালোই শিক্ষা হয়েছে। তবে মেয়েদের একটু এমন না করলে ওরা ঠিক হয় না। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। বিকাল 5টার দিকে ঘুম ভাঙলো, একটু ফ্রেশ হলাম, বাইরে বের হলাম, দেখি মিমও কোথাও যাবো বলে মনে হচ্ছে। আমিও নিজের মতো একা একা বাইরে থেকে বের হবো এই সময়। সাইম বাবা, মিমকে একটু এগিয়ে দিয়ে আসো। কেন মামা, উনি কোথায় যাবে? মিম একটু ওর বান্ধবীর বাসায় যাবে, এই তো একটু সামনেই, তুমি ওকে এগিয়ে দিয়ে আসো। মনে মনে বললাম, মামা যে কেন ওনার মেয়ের সাথে বারবার আমাকে পাঠায় আমি বুঝি না। ধ্যাত, ভালোই লাগে না। চাইছি একটু দূরত্বে থাকতে, কিন্তু তার হচ্ছে না। ভাবছি একদিন পর তো চলে যাব, যাই একটু এগিয়ে দিয়ে আসে, কি আর হবে। আচ্ছা মামা, ঠিক আছে। দেখি মিম একটা লাল শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে মেয়েদেরকে লাল শাড়িতে খুব সুন্দর লাগে। কোনো কিছু না ভেবে মিমের সাথে চললাম। মাঝে মাঝে একটু আচোখে মিমের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু মিম টের পাচ্ছিল না। আচ্ছা, শাড়ি পরে কোথায় যাওয়া হচ্ছে? কোনো উত্তর নেই। বিয়ে করবে নাকি? কোনো উত্তর নেই। বুঝলাম আজ অনেক রেগে আছে আমার ওপর। সত্যি কথা বলতে মেয়েদের রাগ অভিমান একটু বেশি হয়ে থাকে, তবে তাদের স্বামীরা যখন রাগ পেতানি দেয় তখন আবার সব ঠিক হয়ে যায়। 6 থেকে 7 মিনিট হাঁটার পর মিমের বান্ধবীর বাসার সামনে চলে আসলাম। আমিও বাড়িতে ফিরে আসবো এ সময়। আপনি আবার কোথায় যান? এবার আমিও কোনো উত্তর দিলাম না। আমাকে বাড়ি নিয়ে যাবে কে? কোনো উত্তর দিলাম না। এই যে কথা বলছেন না কেন? কেন? এখন আমাকে প্রয়োজন কেন? আপনি আমার সাথে আসেন আমার বান্ধবীর বাসায়। না, যাব না। দেখেন, এখন কিন্তু ভালো হবে না। সকালে সব কিছু কিন্তু বাবাকে বলে দেব। মনে মনে বললাম, জানি তো, এইটুকুই মেয়েরা পারে। আমি আপনার বান্ধবীর বাসায় গিয়ে কি করব? আমি আসতে বলেছি, আপনি আসবেন, আর কোনো কথা নয়। কি আর করব? আপনি বলছেন তো যেতেই হবে। মিমের বান্ধবীর বাসায় ঢুকলাম, দেখি বাড়িটা ভালোই সাজিয়েছে, মনে হচ্ছে কারো জন্মদিন আজ। আচ্ছা, কি হবে এখানে আজ? আমার বান্ধবীর ছোট ভাইয়ের জন্মদিন। বসে আর বাকি রইল না, দেখি মিমের আরও অনেক বান্ধবীরাও এসেছে। মিম প্রথমেই তার আন্টির কাছে যায়, সাথে আমিও। মিম, তুমি কবে বিয়ে করলে? তোমার বরটা তো খুব সুন্দর দেখছি, আমাদের তো কিছু বললে না। মিম সবার সামনে আমার পরিচয় কী দিবে বুঝতে পারছিল না। হঠাৎ করে বলে উঠল, এই তো আন্টি, কিছুদিন আগেই। মিমের কথা শুনে আমার মনে গান ভেজে উঠল। আকাশে উড়াল দিয়ে জামুরে তোরে লইয়া তাক তিনা তিন দিন। তা বাবা, তুমি কি করো? এই রে, এখন কি বলি? মনে মনে ভাবছিলাম কি বলবো, হঠাৎ মনে হলো একটু চাপা মারি। জি আন্টি, আমি MBS ডাক্তার। ও মা, কি সুন্দর। জি আন্টি, মিমকে নিয়ে খুবই সুখী আছে। আমাদের মাঝে খুবই ভালোবাসা, একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না, তাই না মিম? মিম অনেক রেগে আছে। হ্যাঁ আন্টি, আপনাদের জামাই ঠিকই বলছে। তোমরা সুখী হও। জি আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। দেখি মিমের দিকে তাকানোই যাচ্ছে না, আর আমি হাসি আটকে রাখতে পারছি না। আচ্ছা, তোমরা বসো, এখনই কেক কাটা হবে। আমি মিমের হাত ধরে, এই চলো আমরা ওইখানে বসি। আচ্ছা না, এসব কথা বলছো কেন মিম? স্বামী হাত ধরলে কে ধরবে? দেখছেন আন্টি, মিম সবসময় এমন করে, আর রাতের বেলাও আমাকে কাছে যেতে দেয় না। তোমার স্বামী তো দেখছি খুবই বিপজ্জনক, যখন যা মন চাই তাই বলে ফেলে। আচ্ছা, আমরা আসি। বুঝলাম আন্টিরা লজ্জায় চলে গেল। এদিকে দেখি মিম বাংলা ছবির ভিলেন নাসরিন খান হয়ে গেছে রাগে। আমি মনে মনে শুধু হাসছি। ভাবলাম আরেকটু শয়তানি করে আজ। হাত ধরে, এই বেবি চলো আমরা বসি কোথাও। কুত্তার বাচ্চা, হাত ছাড় আমার। না বেবি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। শালা লুচ্চা, আমি তোর বউ, দাঁড়া আজ দেখ আমি তোকে কি করি। বুঝলাম লিমিট ছাড়ে যাচ্ছে, তারপরে বললাম লাভ ইউ বেবি। এবার আর রাগ সামলাতে পারলো না মিম, তার বান্ধবীর সাথে দেখা না করেই চলে আসলো। রাস্তা দিয়ে যাচ্ছি আর বলছি, শুটিংটা কেমন করলাম আজ? আজ তোকে দেখ না আমি কি করি। আমি ছাটা দিয়ে কপালে বাড়ি দেব। বুঝলাম প্রচুর রেগে আছে। আবারও বলে উঠলাম, লাভ ইউ বেবি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দিলাম এক দৌড়। মিমো আমার পিছু পিছু দৌড় দিয়ে মিমের আগে চলে এসে বাথরুমের পেছনে লুকিয়ে পড়লাম। মিমে সে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও পেল না আমাকে। রাতে খাবার খাচ্ছি, দেখি মিমের ব্যাঙের মতো মুখ ফুলে আছে। জানি মামার সামনে কিছু বলতে পারবে না, তাড়াতাড়ি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙলো। মনে মনে ভাবছি
আগামীকাল গ্রামটা ছেড়ে চলে যেতে হবে। মাত্র কয়েকদিনের জন্য এসে সব কিছু কেমন জানি আপন হয়ে গেছে বলে মনে হচ্ছে। কিছু করার নেই, খারাপ লাগলেও যেতে হবে। ভাবলাম আজ আর কোথাও যাব না, সারাদিন বাড়িতেই বসে থাকবো। তাই সারাদিন বাড়িতে বসে বসে আমার ব্যাগে একটা ডায়েরি ছিল। ভাবলাম বসে বসে এই গ্রামটা সম্পর্কে কিছু লিখি। গ্রামের প্রকৃতি লিখতে লিখতে কখন যে মিমের কথা লিখতে শুরু করলাম নিজেও জানি না। লিখতে লিখতে একসময় ক্লান্ত হয়ে ডায়েরিটা টেবিলের উপর রেখে ঘুমিয়ে পড়লাম। বিকেল 4টার দিকে ঘুম ভাঙলো। একটু ফ্রেশ হয়ে বসে আছি, হঠাৎই ডায়েরিটার কথা মনে পড়লো। দেখি টেবিলের উপর ডায়েরিটা নেই। এবার চিন্তা ক্রমশই বেড়ে যেতে লাগলো, কেউ কি আমার ডায়েরিটা নিয়ে গেছে। একটু পর মিম আমার রুমে আসলো। দেখি তার হাতে আমার ডায়েরিটা। বুঝতে আর বাকি রইল না, আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন মিম আমার ডায়েরিটা মনে হয় নিয়ে যায়। সে ভেবেছিল আমার ঘুম ভাঙার আগেই ডায়েরিটা আগে জায়গায় রেখে যাবে, কিন্তু তার আগেই আমার ঘুমটা ভেঙে যায়। মিম ডায়েরিটা টেবিলে রেখে সোজা চলে গেল, কোনো কথা বলো না। আমিও বুঝে গেলাম মিম সব কিছু জেনে ফেলেছে, আর মিমকে নিয়ে অনেক কথা মিম পড়ে নিয়েছে। মনে মনে বললাম, এটা কি হয়ে গেল? আমি তো এটা চাইনি, তবে কেন এটা হলো? এভাবেই ওই দিন পার হয়ে গেল। সারা রাত কোনো ঘুম নেই। কোনো মতে সকাল হলো, আর আমিও রেডি হয়ে বের হয়ে পড়লাম। দেখে সকাল মাত্র 6টা বাজে। মামা ঘুম থেকে এখনও ওঠেনি, তবে মিম উঠে পড়েছে। আমাকে দেখে আমার কাছে এসে বলল, এই যে একটু বাইরে আসেন, কিছু কথা আছে আপনার সাথে। সকাল 6টা বাজে, বুঝিনি তো কেউ ওঠেনি, তাই একটু বাইরে বের হলাম। মিমের সামনে কি বলবো বুঝতে পারছি না। মাথা নিচু করে, জি কিছু বলবেন? বলবো না মানে? কি লিখেছেন এসব ডায়েরিতে? মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না ভয়ে। 5 মিনিট পর, এই যে বোকাদের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? কথা বলেন। কি বলবো? কেন এসব লিখেছেন? এবার ভাবলাম সাহস করে বলেই ফেলি, নয়তো আর জীবনে কোনো দিন বলতে পারবো না। আসলে সত্যি কথা হলো, আমি আপনাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। মিমের উত্তর না শুনেই আমি সোজা রুমে চলে আসলাম। দেখি মিমও ঘরের ভিতর চলে গেল। সকাল 10টা, এখন সবাই উঠে পড়েছে। খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। দেখি মিম আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমার মন চাইছে একটিবার যদি ওকে জড়িয়ে ধরতে পারতাম। আমার স্বপ্নটাই স্বপ্নই থেকে যাবে মনে হচ্ছে। তবুও কিছু করার নেই। মামার জন্য ভালোবাসা কেন সব কিছু কোরবানি দিতে প্রস্তুত আছি। অন্য সব চিন্তাভাবনা বাদ দিয়ে বের হয়ে পড়লাম আমি আর মামা। গ্রামের আঁকাবাঁকা পথগুলো ছেড়ে যেতে মনে চাইছে না, তবুও মনের অবাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। আস্তে আস্তে সোজা মেন রোডে এসে বাসে উঠে পড়লাম। 6 ঘন্টায় বাজার চলে আসলাম। প্রথমে এসে মা বাবার সাথে দেখা করলাম। বেশি কথা না বলে সোজা নিচে নেমে পড়লাম। মনটা আজ খুবই খারাপ মনে হচ্ছে। কাউকে যেন মনে মনে খুব মিস করছি। কয়েকদিন রুম থেকে বেরই হলাম না, ভার্সিটি গেলাম না, খাবারের কোনো কিছুই ঠিক নেই। এভাবে প্রায় 1 মাস কাটিয়ে দিলাম। একদিন মামা, আচ্ছা সাইম বাবা, তোমার কি হয়েছে? আমি 1 মাস ধরে খেয়াল করছি তোমার কোনো কিছু ঠিক বলে মনে হচ্ছে না, ভার্সিটিও যাচ্ছ না। কি হয়েছে তোমার, বলো আমাকে। মনে মনে বললাম, মামা কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমাকে কিভাবে বলবো আমি যে বেইমান হয়ে যাব। তার চেয়ে ভালো আমারই কষ্ট হোক, বাকিরা ভালো থাকুক। না মামা, কিছু হয়নি। সাইম, সত্যি করে বলো কি হয়েছে। তোমার মামার কাছে লুকিয়ে লাভ নেই। আমি জানি মামা সত্যি আমার মনের কথা বুঝে ফেলে, কিন্তু এই সত্যিটা তো বলা অসম্ভব। আরে না মামা, সত্যি বলছি, আমি ঠিক আছি। ঠিক আছে, আমাকে বলবে না তো? এই বলে মামা রাগ করে চলে গেল। আরও নিজেকে অপরাধী মনে হচ্ছে। ধ্যাত, কী যে করি না। কালকে থেকে ভার্সিটিতে যাওয়া আবার শুরু করব। পরের দিন সকালে খাবার খেতে উপরে উঠতে যাব। এ সময় এই যে আপনি সিঁড়িতে উঠেন। মেজাজ এমনিতেই খারাপ। ওই মিয়া, বাড়িটা কি আপনার বাবার? কি একটা দারুণ ওই এত বড় কথা, মনে হচ্ছে আপনার বাপের। আমার বাপের নয়তো কি? যান, আপনি আর সিঁড়ি দিয়ে যাবেন। কি আমি সিঁড়ি দিয়ে যাব? এত বড় সাহস আপনার? যেটা বলছি সেটাই করেন, নইলে গলা টিপি এখনই মেরে ফেলবো। সাইড দেন, যত সব টোকাই। কোথা থেকে যে আসে এইসব বলে আমি লিফট দিয়ে একাই উপরে উঠে পড়লাম ইলমাকে রেখে। দেখি গোসকরের মায়ের মুখ রাগে ছটফট করছিল। মারামারি শুরু হয়ে যেত। এর আগেই আমি অপমান করে কেটে পড়েছি। খাবার খেয়ে যথারীতি সাইকেল নিয়ে 180 গতিতে দিলাম। না, আজ মনটাও ভালো নেই, তাই শুধু 80 গতিতেই ভার্সিটিতে চলে আসলাম। সবার সাথে দেখা হলো। সবাই শুধু একটা কথাই বলছে, এতদিন তুই কোথায় ছিলি? কারোর সাথে তেমন একটা কথা বললাম না। ক্লাস শেষ করে বাসায় চলে আসবো এই সময়। ওই দেখ দারোয়ানের বাচ্চা যাচ্ছে। খেয়াল করলাম ইলমাও তার কিছু বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগটা একটু সাইড করলাম। ওই হ্যালো, কথাগুলো একটু সাবধানে বলবেন, নইলে কিন্তু ইচ্ছা মতো পিটামো।
কি করলি ফকিরের বাচ্চা তারা, এখন তোকে ছাড়ছি না। বুঝলাম ইলমা ও তার বান্ধবীগুলো মারামারির জন্য প্রস্তুত হচ্ছে, আর এদিকে আমিও প্রস্তুতি নিচ্ছি। যেভাবে হোক মার খাওয়া যাবে না, ভালো করে খেলাতে হবে সবগুলাকে। ওদের দলে 5 জন আর আমার দলে নায়ক রাজাক, মানে আমি একাই। মনে হচ্ছে বিলেন আর নায়কের মধ্যে এখনই সংঘর্ষ লাগবে। আমিও পালানোর পাত্র নই, একদমই অটোওয়ালার কেলানি দেব। ইলমা এসে আমার শার্টের কড়া ধরে বসলো আর আমি স্টার্ট দিলাম। প্রথমে ইলমার চুল ধরে একটা আছাড় দিলাম। দেখি এবার ইলমার বান্ধবীগুলো এসে আমার ওপর পুরুষ নির্যাতন করতে ঝাঁপিয়ে পড়লো। এবার রীতিমতো ভালোই কেলানি খাচ্ছি। 6 জনের সাথে মারামারি করে অনেক কষ্টের ব্যাপার। দেখি ইলমার বান্ধবীগুলা আমার প্যান্ট শার্ট সব কিছু খুলে ফেলবে বলে মনে হচ্ছে। ওই দিকে আমার খেয়াল নেই, আমি শুধু কেলাচ্ছি ইলমাকে। অনেক দিন পর যোদ্ধা অপরাধীকে পেয়ে গেছে, এবার আছাড় মারছি তো একবার ঘুষি মারছে। কিন্তু ইলমার বান্ধবীগুলো আমাকে একা পেয়ে ভালো মতো কেলানি দিচ্ছে। 3-4 মিনিট হয়ে গেল, মারামারি থামছে না, আর কেউ আমাদের মারামারি ছাড়াচ্ছেও না। মায়ের খাইলে খাইছি, কিন্তু ঘুষ করে বেরিয়ে আজ ইচ্ছা মতো খেলাবো। হঠাৎ খেয়াল করলাম তানজিলা এসে তার দল নিয়ে আমাদের মারামারিতে যোগদান দিল। মনে মনে আমার খুশি দেখে কে, এবার দেখ তোদের কি করি। দেখি তানজিলা এসে কোনো কথা নেই, ইলমার বান্ধবীগুলোর ওপর ঝাঁপিয়ে পড়লো। আমি এবার পিঠাচ্ছি তো ভালো করে ইলমাকে, আর অন্যদিকে তানজিলা ও তার 10টা বান্ধবী ইলমার বান্ধবীগুলোকে চোরের মতো পিঠাচ্ছে। প্রায় 10 মিনিট মারামারি করার পর স্যার ম্যাডাম চলে আসলো। তারপর আমাদের মারামারি সমাপ্ত হলো। দেখি আমার শার্টের কোনো বোতাম নেই, এক হাতা চিড়ে ফেলেছে, অন্য হাতা চলে আছে, জুতা ছিঁড়ে গেছে, প্যান্টটাও আমার খুলে ফেলতো। মনে হচ্ছিল তানজিলা না আসলে। তানজিলাকে দেখে মারামারি ছাড়তেই চাইছিল না, অনেক পিটিয়েছে কিন্তু আরও পিটাতে চাইছে। প্রিন্সিপাল স্যার আমাদের বাসায় যেতে বললো, অবস্থা কারো ভালো না। তাই স্যার বললো আগামীকাল আমাদের বিচার হবে। তানজিলাকে একবার বুকে জড়িয়ে ধরে, দোস্ত তুই না থাকলে আমি আজ অনেক কেলানি খেতাম রে। আরে বেটা, তোর কিছু হলে আমি কি বসে থাকবো নাকি? জানি তানজিলার সাথে আমার সম্পর্কটা আগে থেকেই ভালো, আমার কিছু হলে তানজিলা কাউকে ছাড়বে না। আর দেখে ইলমার বান্ধবীগুলোর দিকে তাকানোই যাচ্ছে না, সব চুল টেনে ছিঁড়ে ফেলেছে তানজিলার বান্ধবীগুলা। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে 22 স্টার দিলাম। নায়ক রাজাকের মতো যাচ্ছি বাসা থেকে, প্যান্ট শার্ট জুতা সব কিছু ছেঁড়া আমার। বাসায় গিয়ে মামাকে কি বলবো আজ, মামা তো মনে করবে আমি কেলানি খেয়েছি। টেনশনে যাচ্ছি, চিন্তা করতে করতে বাসায় চলে আসলাম। গেট দিয়ে ঢুকবো এই সময় সাইম বাবা, তোমাকে কে মেরেছে? মনে মনে বললাম, এই খাইছে রে, এখন কি বলি? না মামা, কিছু হয়নি। মিথ্যা বলো না, আমি দেখেছি তোমাকে পিটিয়েছে, আর তুমি এখন না বলছো? মামার কথা শুনে রীতিমতো অনেক রাগ হচ্ছিল, তবুও কিছু বলতে পারছিলাম না। না আসলে মামা, কলেজে একটু মারামারি হচ্ছিল, আমি ফিরাতে গিয়েছি, তারপর এই অবস্থা। কি বলো? কে? ওই শালাকে আমি আজ মেরেই ফেলবো, তুমি চলো আমার সাথে। বুঝলাম মামা অনেক রেগে গিয়েছে। আরে মামা তুমি চলো তো ভিতরে, আমার কিছুই হয়নি। কোনো মতে মামাকে বোঝালাম, তারপর মামার কিছু বললো না। রুমে গেলাম, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি সব কিছু বদলে ফেললাম। শুয়ে ভাবছি কালকে ভার্সিটিতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, স্যার বলেছে বিচার হবে। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, আর অনেক খিদেও পেয়েছে। বুঝতেই তো পারছেন নায়কের মতো অনেক মারামারি করেছি তো একাই আজকে। অবশ্য পরে যদি তানজিলার বাহিনী না আসতো তাহলে আমাকে কেলিয়ে হাড্ডি সব ভেঙে ফেলতো, আর কেলানিকে আমি আধা মরা হয়ে যেতাম। যাই হোক ওইসব কথা বাদ, খাবার খাওয়ার জন্য উপরে উঠলাম। মা তেমন কিছু বুঝলো না, তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। রুমে গিয়ে সব বন্ধুদের ফোন দিয়ে আগামীকাল ভার্সিটিতে থাকতে বললাম। এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকাল 8:10 ঘুম থেকে উঠে পড়লাম। টেনশনে ভালো ঘুমও হলো না, বুঝতেই তো পারছেন। ফ্রেশ হয়ে খাবার খেতে যাব, এই সময় এশিয়ার সাথে দেখা। সাইম ভাইয়া কেমন আছেন? এই তো আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া, আমিও ভালো আছি। ভাইয়া আপনাকে বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। মনে মনে বললাম, আমাকে আবার কেন খোঁজে? না আসলে আমি মামার বাসায় গিয়েছিলাম, 10 থেকে 12 দিন থেকে আসলাম। ও আচ্ছা, বুঝলাম। ভাইয়া একটা কথা বলি, রাগ করবেন না তো? আরে রাগ করবো কেন, বলো। না আসলে আপনার নাম্বারটা আমার একটু দরকার ছিল। আমার নাম্বার দিয়ে কি করবে? না আসলে আমি মাঝে মাঝে অনেক কাজে বাইরে যাই তো, কেউ আমার সাথে যায় না, অনেক ভয় করে, তাই ভাবছি আপনাকে নিয়ে যাব। মনে মনে বললাম, সমস্যা আর শেষ নেই, আমাকে মনে হয় তার পেয়েছে। ধ্যাত, এত করে রিকোয়েস্ট করছে, না দিয়ে থাকতে পারলাম না। আচ্ছা লিখো,
0197। জি ধন্যবাদ ভাইয়া। দেখে ঈশিতা খুব খুশি। আমি আর ঈশিতা উপরে উঠে ঈশিতা তার ফ্ল্যাটে চলে গেল, আর আমিও আমাদের ফ্ল্যাটে ঢুকে পড়লাম। খাওয়া দাওয়া করে নিচে নেমে পড়লাম, বাইক নিয়ে বের হবে। এই সময় দেখি বাইকের তেল নেই, মানে হাওয়া নেই। এখন কি করি? আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বাইকের হাওয়াটা ছেড়ে দিয়েছে। কিছুই করার নেই, বাইকটার 180 গতিতে ছাড়তে পেলাম না। হাঁটিয়ে হাঁটিয়ে বাইকটা নিয়ে ছুটলাম। 10 মিনিট হাঁটার পর একটা দোকান থেকে হাওয়া করলাম। এদিকে বিচারের সময় ছিল 9টার সময়, এখন বাজে 9টা 20। প্রধান আসামি হাজির না থাকলে বিচার শুরু হবে কিভাবে? বাইকে উঠে বাইকটা স্টার্ট দিলাম। এবার আগে 200 গতিতে ছুটলাম। 15 মিনিটে পৌঁছে গেলাম ভার্সিটিতে। বিচার কাজ হলরুমে করা হবে বলা হয়েছিল, তাই বাইকটা পার্কিং করে সোজা হলরুমে চলে গেলাম। দেখি ভার্সিটির সমস্ত ছাত্রছাত্রী প্রায় 1000 হবে। 30 মিনিট দেরি। স্যার আমাকে ডাক দিয়ে বলল, এই স্যাম, এদিকে আসো। স্যারের ডাক শুনে ভয়ে হাত পা কাঁপছিল, মনে হচ্ছিল হিসু করে দেব। আমার বন্ধুবান্ধবগুলোকে দেখে একটু হাসি পেলাম আর মঞ্চের দিকে গেলাম। দেখি ইলমা ও তানজিলা যারা যারা মারামারিতে ছিল সব আসামি লাইন ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদের দেখে আমার খুব হাসি পাচ্ছিল, কিন্তু ভুলেই গিয়েছিলাম যে আমি মামলার প্রধান আসামি। দুই দল দুই পাশে দাঁড়িয়ে আছে। কলেজের স্যার ম্যাডাম সবাই উপস্থিত হলো। প্রথমে ইলমা তার মিথ্যা নাটকটা সবার মাঝে উপস্থাপন করলো। আমিও নাটকের কাহিনী শুনে বেশ হবার মতো অবস্থা। কোনো মতে নিজেকে কন্ট্রোল করলাম, আর আমিও মিথ্যা নাটক মাথায় সাজানো শুরু করলাম। স্যার বলল, স্যাম, তুমি এবার তোমারটা বলো। আমি একটু বানিয়ে বানিয়ে মিথ্যা বলা শুরু করলাম, আর নাটকের এমন কাহিনী তৈরি করলাম যা কেউ চিন্তাও করতে পারবে না। স্যার আমাকে ইলমাকে প্রথমে ডেকে নিয়ে বলেছে, সাইম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমিও সাথে সাথে বলে দিয়েছি কলেজে এসেছি পড়াশোনা করার জন্য, আর তোমার সাথে প্রেম করার জন্য নয়। আর বলছি, আমরা যদি প্রেম ভালোবাসা কলেজে করি তাহলে স্যার ম্যাডামের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বলো। স্যার ইলমা আমার কোনো কথা না শুনে আমার গালে 5টা থাপ্পড় মারছে, তবুও আমি কিছু বলিনি। আবার শার্টের কলার ধরে ফেলেছে আর বলতেছে, তুই প্রেম করবি না কেন? তোর বাপে প্রেম করবে। আমি বললাম, আমার বাপ তো বুড়ো হয়ে গেছে, তুমি চাইলে বাবার নাম্বারটা নিতে পারো। কিন্তু সে তাও মানতে চাইল না। স্যার বিশ্বাস করেন, আমি আপনাদের কথা চিন্তা করে ওরে প্রথমে নাকে 4-5টা ঘুষি মারছি, পরে কেলানি শুরু করেছি। এরপর সব বান্ধবীগুলো আমার নরম শরীরটার উপর ঝাঁপিয়ে পড়লো পুরুষ নির্যাতন করতে। ও স্যার, যা কেলানি দিয়েছে, আমাকে একদম বাপের নাম ভুলিয়ে ফেলেছে। এখন বাপের নাম মনে করতে পারছি না। স্যার বিশ্বাস করেন, তারপর তানজিলা ও তার বান্ধবীগুলো এসে আমাকে কোনো মতে বাঁচিয়েছে, নইলে আমাকে মনে হয় ধর্ষণ করতো। ছি 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 ছি। আমার কথা শুনে পোলাবেন এত হাসাহাসি শুরু করলো, মনে হলো এখানে পুরো জোকস চলছে। আর এদিকে ইলমা ও তার বান্ধবীগুলো রাগে ওদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে, ওদের দিকে তাকানোই যাচ্ছে না। আমিও মনে মনে হাসি, কিন্তু প্রকাশে নয়। ইলমা কিছু বলতে চেয়েছিল, কিন্তু প্রিন্সিপাল স্যার এমন একটা ধমক দিল, ইলমার সাথে সাথে কেঁদে ফেললো। স্যার ম্যাডাম বুঝতে পারলো সাইম আমাদের মান সম্মানের দিকে তাকে এসব করেছে, তাই বিচারের ফয়সলা হলো আমি জিতে গেছি। আর ইলমা ও তার বান্ধবীদের শাস্তি হলো সবাই 100 বার করে কান ধরে উঠবাস করবে, আর আমাদেরকে 5000 টাকা জরিমানা ও 10 দিন ভার্সিটি ওরা আসতে পারবে না। সবাই কান ধরে উঠবাস শুরু করলো। আর এদিকে আমাদের দল খুশিতে নাগিন ডান্স দিচ্ছে। সবাই আমার প্রতি দেখে খুব খুশি। আমি না থাকলে আমার দল আজকে সবার সামনে হাস্যকর জারিতে পরিণত হতো। উফ, অনেক কষ্ট হয়েছে মামলাটায় জয় তুলতে আমার। একটা ভুল করলে সব শেষ হয়ে যেত। মনটা অনেক খুশি খুশি লাগছে। ইলমাকে 5000 টাকা দিয়ে রাত্রে এক পার্টির আয়োজন করলাম আমরা। পার্টিতে সবাই আসতো, যারা যারা শুধু মারামারিতে অংশগ্রহণ করেছিল, বাকিদের জন্য নয়। পার্টিতে অনেক কিছু খাওয়া দাওয়া হলো। পার্টি শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন সকাল 8টা 20-এ মামা ঘুম থেকে ডেকে তুলল। বুঝলাম প্রতিদিনের তুলনায় আজ একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি, কারণ গতকাল রাতে দেরি করে ঘুমিয়েছি, পার্টি ছিল তাই। ফ্রেশ হয়ে সোজা ওপরে উঠে গেলাম, খাবার খেয়ে নিচে নেমে পড়লাম। তাড়াতাড়ি করে বাইকের কাছে আসলাম, ভার্সিটিতে যেতে হবে। বাইকের কাছে গিয়ে দেখি আজকে চাকাটা হাওয়া নেই। কি ব্যাপার? মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজগুলো করছে। বাইক নিয়ে হেঁটে হেঁটে বের হব এ সময়। সায়েম বাবা, তোমার আজ কলেজ যেতে হবে না। কেন মামা? গ্রাম থেকে তোমার মামিরা আসবে আজ, তাই বাজারে যেতে হবে। মনে মনে বললাম, হয়তো মিমও আসবে। মেয়েটাকে যা শাস্তি দিয়েছি, ওর বাবার নাম ভুলে গেলেও আমার নাম ঠিকই মনে রাখবে, আমি এটা জানি। আর আমার ডায়েরিটাও পড়েছিল মেয়েটা। জানি না কি হবে। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আজ ভার্সিটিতে যাব না। কি কি আনতে হবে তুমি বলো, আমি সব নিয়ে আসি।
না, আমরা দুজনই যাব। ও আচ্ছা, তাহলে চলো। রুমে গিয়ে বই ব্যাগ সব কিছু রেখে বাজার করার জন্য বাইরে এসে পড়লাম। মামা আর আমি বের হয়ে পড়লাম বাইক নিয়ে। একটু এগিয়ে গিয়ে বাইকটা ভালো করে হাওয়া করলাম, দেখলাম সব ঠিকঠাক আছে। এবার মামাকে পেছনে বসিয়ে 180 গতিতে ছুটছি বাজারের দিকে। মামা বাইকের পেছনে ছোট বাবুদের মতো করে বসে আছে, আর আমি গান গাচ্ছি আর সাইকেল চালাচ্ছি। উফ, অনুভূতিটা আপনাদের বোঝাতে পারবো না, কি যে ভালো লাগছিল। 20 মিনিটে বাজারে পৌঁছে গেলাম। সাইকেলটা পার্কিং করে তালা দিয়ে বাজারে ঢুকে পড়লাম। মনটা এমনিতেই আজ অনেক খুশি। উফ, মে মাসে ভাবতেই পারছি না। মামা অনেক বাজার করলো, ভালো ভালো মাছ মাংস সব কিছু কিনলো। একদম 4টা ব্যাগ ভর্তি করলো বাজার দিয়ে। তারপর আমি 2টা ব্যাগ আর মামা 2টা ব্যাগ হাতে নিয়ে আমাদের বাইকের কাছে আসলাম। মনে মনে বললাম, সাইকেল বাবা তুই আজ শেষ। যে বাজার করেছি আমার সাথে আমরা দুজন, তুই মনে হয় আজ হাউগু করে দিবি। তারপর মামা আমাকে বলল, সাইম বাবা, তুমি ব্যাগগুলো নিয়ে পেছনে বসো, আমি সাইকেল চালাবো। মনে মনে বললাম, মামা তুমি বাইক চালাবা? চালাও। আচ্ছা মামা, ঠিক আছে। আমি 4টা ব্যাগ নিয়ে পেছনে বসতেই সাইকেলের সামনে বডি দাঁড়িয়ে পড়ল। বিশাল একটা হাস্যকর কাহিনী। আমার অনেক হাসি পাচ্ছিল, আর মামাও হেসে ফেলেছে। তারপর 2টা ব্যাগ সামনে ও 2টা ব্যাগ আমি পেছনে নিয়ে বসলাম। তারপর আমি চাকার দিকে তাকালাম, দেখে চাকার হাওয়া শেষ বলে মনে হচ্ছে। ওই দিনের সার্কাসের অবস্থা। গাড়ি আমাদের আজ অনেক লোড হয়ে গেছে। মামা সাইকেলে ওঠার সাথে সাথে সাইকেল মনে হচ্ছে মারা যাবে। মামা বাইক স্টার্ট দিল, আর আমি পেছনে বসে আছি। বাজারের ব্যাগের জন্য সামনে কী আছে তা দেখতে পাচ্ছি না। সাইকেল চলতে শুরু করলো। একটু আসার পর বুঝলাম মামার অনেক কষ্ট হচ্ছে, তবুও কিছু বলছে না আমাকে। কিছু একটা করতে হবে। একটা বুদ্ধি পেলাম। আমি মামাকে বললাম, মামা একটু দাঁড়াও, অনেক হিসু পেয়েছে আমার। উফ, তোমার হিসু আসার আর টাইম পেল না। তারপর মামা রাস্তার একপাশে দাঁড় করালো বাইকটা। আমি একটু হিসু করে আবার চলে এসে বললাম, মামা এবার আমি চালাবো, তুমি পেছনে বসবা। আরে না বাবা, তুমি চালাতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবা। আরে তুমি কি যে বলো না, এতদিন ধরে সাইকেল চালাই, অ্যাক্সিডেন্ট করলাম না, আর আজ অ্যাক্সিডেন্ট করবো? যাও তুমি পেছনে বসো। মামাকে অনেক কষ্টে করে বুঝিয়ে পেছনে বসালাম। মামা বাজারের ব্যাগের জন্য সামনে কী আছে দেখতে পাচ্ছে না, চুপ করে বসে আছে পেছনের সিটে। আমি বাইকটা স্টার্ট দিলাম। কি ব্যাপার, সামনে যাচ্ছে না কেন? অনেক কষ্ট করে সামনের দিকে নিতে পারছি না। রাগে সাইকেলের পেট্রোলে দাঁড়িয়ে পড়লাম। এবার আস্তে আস্তে এগোচ্ছে। উফ, কি বলবো, মনে হচ্ছিল ভ্যান গাড়ি চালাচ্ছি। সাইকেল শুধু এদিক ওদিক চলে যেতে চাইছে। আমি কোনো রকম শক্ত করে ধরে রাখলাম। মামা ঠিকই বলেছিল, আমি চালাতে পারবো না, তবুও ওস্তাদি করেছি। এখন বুঝতে পারছি। আর 2 মিনিট আসলেই বাসায় এসে পড়বো। এই সময় হঠাৎ কোথা থেকে জানি একটা রিক্সা এসে আমার সামনে এসে পড়লো। আমিও ব্যালেন্স ঠিক রাখতে না পেরে রিক্সার পাশে দিলাম একটা ধাক্কা। দেখি রিক্সার পাশে বেঁকে গেছে। এদিকে মামার আমি পড়ে গেলাম সব বাজা নিয়ে রাস্তায়। এ রে, খাইছে রে। তারপর যা হলো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই শালার পুত, তুই উঠ। আমার রিক্সার পাশারে কি করছিস দেখ, শার্টের কলার ধরে। ওই মিয়া, শার্টের কলার ধরছেন কেন? ধরবো না তো কি করবো, তুই বাজাইছস কেন আমার বাছায়? আপনার বাসা মানে কি বলছেন এসব? লাগলো দেখলাম রিক্সার বাসায়, আর আপনি বলছেন আপনার বাসায়। ইয়ে না মানে ওই আমার রিক্সার কথাই বলতে চাইছিলাম, ভুল করে বের হয়ে গেছে। মনে মনে বললাম, একটু হাসলাম। শালা গাঁজাখোর, গাঁজা খায় মনে হয় রিক্সা চালায়, তাই এই অবস্থা। আর দোষটা তো আপনারই। আপনি হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন, তাই তো আপনার রিক্সার ভাষায় বাজায় দিছি। 15 থেকে 20 মিনিট ঝগড়া করলাম। মামা আমাদের ঝগড়া থামিয়ে দিল, আর রিক্সাওয়ালা ব্যাটাকে পাঠিয়ে দিল। নইলে আজ আবার নায়ক রাজ্জাকের মতো ফাইট করতাম। রিক্সাওয়ালার কপাল ভালো, তাই বেঁচে গেছে। আমার শরীরে রাগ এখনও কমেনি। মন চাইছে শালাকে আটকে কিছুক্ষণ কেলাই, তারপর ছাড়ি। বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম, কিন্তু বাইক আমার ঠেলাগাড়ি হয়ে গেছে মনে হচ্ছে। এগোতেই চাইছে না। মামার সাথে নইলে ব্যাটাকে একটা আছাড় দিতাম। মামার সাইকেল, আবার মামার সাথে এখন যদি আছাড় মারতে যাই, মামা আমাকে উল্টে আমাকে আছাড় দেবে। অনেক কষ্ট করে স্টার্ট দিলাম ঠেলা গাড়িটা। কোনো মতে বাসায় পৌঁছে গেলাম, বাইকটা পার্কিং করলাম, আর বাজারগুলো নিয়ে মামার আমি সোজা উপরে উঠে পড়লাম। বাজারগুলো রেখে আবার নিচে নেমে পড়লাম। আচ্ছা মামা, ওনারা কখন আসবে? জানোই তো, দূরের পথ আসতে একটু দেরি হবে, বিকেল 4টা 5টার মধ্যে এসে পড়বে।
বুঝলাম দূরের পথ। আমিও জানি আস্তে বিকাল হবে মনে হয়। এদিকে দুপুর হয়ে গেছে। গোসল করে খাবার খেয়ে নিচে নেমে শুয়ে আছি আর ভাবছি কখন আসবে মিম। প্রায় 3 মাস হয়ে গেল মিমের সাথে কোনো দেখা হয় না। এইসব চিন্তা করতে করতে বিকাল 4:30 বেজে গেল। সায়েম, কি করো বাবা? না মামা, কিছু না, শুয়ে আছি। কিছু বলো মামা। তোমার মামিরা এসেছে। কাজ না থাকলে যাও একটু এগিয়ে নিয়ে আসো বাস স্ট্যান্ড থেকে। মনে মনে একটু খুশি হলাম। মামা ভালো দায়িত্বটাই দিয়েছে আমাকে। জি মামা, আমি এখনই যাচ্ছি। এই বলে আমার ভালো পোশাকগুলো পরে নায়কের মতো ছুটলাম সোজা বাস স্ট্যান্ডের দিকে। আমাদের বাসা থেকে মাত্র 15 টাকা ভাড়া বাস স্ট্যান্ডের। একটা রিক্সা দিয়ে সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডের সামনে। দেখি মামিরা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে ওদের কাছে গিয়ে, মামি ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি মামি, আমিও ভালো আছি। দেন দেন, ব্যাগগুলো আমার হাতে দেন। না না, থাক, আমি নিতে পারবো। আরে না, কি বলেন তো, আমি কিসের জন্য? জোর করে তাদের কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নিলাম। দেখি মামি ও মিম, তাদের সাথে একটা ছেলে ও একটা মেয়ে এসেছে। আমি ওদের চিনি না, আগে কখনো দেখিনি, কিন্তু খেয়াল করলাম মিম আমার দিকে এক পলকে তাকিয়েছিল। আমিও দেখেও না দেখার বাহানা করলাম। তারপর 3টা রিক্সা নিয়ে সবাই বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই মামার সাথে দেখা হলো। মামা ওদের দেখে খুব খুশি। আগে কখনো আসেনি মিমো তার মা। আমি তাদেরকে 5 তলায় নিয়ে গেলাম। মা, মিমো তার সাথে মার সাথে আরও 2 জনকে দেখে খুব খুশি হলো। সবাই বাসার ভেতরে প্রবেশ করলো। দেখি মা ওদের সাথে গল্প করছে। আমি নিচে নেমে পড়লাম। আচ্ছা মামা, সাথে একটা ছেলে ও একটা মেয়ে এসেছে, ওরা কারা? ওরা মিমের খালাতো ভাই বোন। ও আচ্ছা। আগে কখনো শহরে আসেনি, তাই ঘুরতে এসেছে। বুঝলাম। মনে মনে বললাম, মিমের খালাতো ভাই যদি মিমের আশেপাশে ঘুরঘুর করে তাহলে বিশাল কেলানি দিব ব্যাটারে। ওই শালার দেখে তো খুব রাগ হচ্ছিল, তারপরেও কিছু বলিনি। এভাবেই ওই দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওপরে উঠবো। এই সময় দেখি ইলমা। ওকে দেখেই মনে মনে হাসি পাচ্ছিল, তবুও কিছু বললাম না। লিফটে উঠবো এ সময়। এই, আপনি সিঁড়ি দিয়ে যান। ওই লিফট কি আপনার বাপের? আজকে আপনি সিঁড়ি দিয়ে যাবেন, নয়তো কেলানি দিব ওই দিনের মতো। কি বললেন? একটা দারোয়ান হয়ে আমাকে বলছেন আমি সিঁড়ি দিয়ে যাব, আবার বলছেন কেলাবেন? দাঁড়ান, আমি এসে তার বাবাকে ফোন দিচ্ছি। আজ তোকে পেদিয়ে রেখ, দেখ কি করি। মনে মনে বললাম, সে এসিতে আমাকে কি বলবে? আর তোর ঘুষখোর বাপকে পেটে কয়েকটা ঘষে দিব আজ। আন শুধু ডেকে মানুষের টাকা কিভাবে ঘুষ খায়। ফোন দেন আপনার বাবাকে, আমিও আজ দেখি উনি কি করে। ইলমা ঈশিতা ও তার বাবাকে ফোন দিয়ে নিচে নামলো। তারপর ইলমা ঈশিতা ও বাবাকে ভার্সিটিতে মারামারি এখনকার সব ঘটনা খুলে বলল। দেখি বেটা ঘুষখোর আমাকে মারবে বলে মনে হচ্ছে। দেখেন আঙ্কেল, ভালো করে বলছি, গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। ওই বেটা ফকিরের বাচ্চা, তুই কি করবি? তুই শালা টোকাই, তোকে আজ এই বাসা থেকে বের করে দিব। দেখেন, ভদ্র ভাষায় কথা বলুন, নইলে কিন্তু ভালো হবে না। কি বললে? একটা দারোয়ান হয়ে আমার মুখের উপর কথা বলছিস? তোকে আজ যদি আমি না বের করছি বাসা থেকে, মারামারি লেগে যাবে। এ সময় মামা আসলো। এই কি হয়েছে এখানে? কি হয়েছে মানে? ছোট লোকের বাচ্চারা সব এই বাসায় হাজির হয়েছে। 2 জনকে আজ বাসা থেকে বের করব। মেয়েদের সাথে ফাজলামি। মামা দেখি এইসব কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতে পারছে না। দেখেন, আমার মামাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, তাহলে কিন্তু আজকে আপনাদের এই বাসা ছাড়তে হবে। অন্যদিকে ঈশিতা তার বাবাকে বোঝাচ্ছে, কিন্তু তার বাবা ঈশিতার কোনো কথাই শুনছে না। কি বললি ফকিরের বাচ্চা? আমাদের বাসা থেকে বের করবি? দেখি বের কর, তুই কেমন বাপের বেটা। রাগে শরীর ফেটে গেল। সমবয়সী হলে অনেক মারামারি হয়ে যেত এতক্ষণে। আচ্ছা ঠিক আছে, তবে দেখাচ্ছি আজ আপনাদের মজাটা। ইলমাও তার বাবা মনে মনে হাসছিল। বেটা টোকাই নাকি আমাদের মজা দেখাবে? হ্যালো বাবা, তুমি কোথায়? দেখো, 6 তলায় পুলিশ আঙ্কেল আমাকে মারতে চাইছে। আমাকে নাকি জেলখানায় নিয়ে যাবে। তুমি একটু তাড়াতাড়ি আসো। কি বললি? ওই ব্যাটার এত বড় সাহস আমার ছেলেকে জেলখানে নিয়ে যাবে? আমি আসছি, ব্যাটার আজ কান ছিঁড়ে ফেলবো। জি বাবা, তুমি তাড়াতাড়ি আসো, বেটার কানগুলো বড় বড়ই আছে। ঠিক আছে, আমি এখনই আসছি, ওর কান আজ কেটেই ফেলবো। বাবার কথা শুনে হাসি আর আটকাতে পারলাম না। সবার সামনে জোরে একটা হাসি মারলাম। এদিকে ইলমা ও বেটা ঘুষখোর বলছে, শালা কি পাগল হয়ে গেল নাকি? হ্যালো মা, একটু নিচে আসো। ঘুষখোর আঙ্কেল আমাকে মারতে চাইছে। না সরি, 6 তলার
পুলিশ আঙ্কেল আমাকে মারতে চাইছে। কি বললি? আমার বাসায় থেকে আমার ছেলের উপর হাত তুলতে চায়? দাঁড়া, আমি ময়ূরের ছাতাটা নিয়ে আসি। ওই বেটা, ওই আমি কি ঘুষ খাই নাকি? ঘুষ করে ডাকলি কেন? ঠিকই তো বলছি। কি বললি? একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো। দেখেন, এসব বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবি তুই? এর মধ্যেই বাবা তার 5টা গাড়ি নিয়ে হাজির হলো, আর সাথে 20 থেকে 25টা পোলা প্যান। আর দেখে ফেললো বেটা ঘুষখোর আমার কলা ধরে দাঁড়িয়ে আছে। এবার বেটা ঘুষখোর যা করার বাবাই করবে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। দেখি বাবার আগে এসেই বেটা ঘুষখোরকে তার হাতের কলা ধরে কানের নিচে 2টা থাপ্পড় মারলো। এখানে আরও অনেক কাহিনী বাকি। বাবা কানের নিচে 2টা থাপড়া মারার পরে আবার বেটা ঘুষখোরকে কানে চিমটি দিয়ে ধরলো। মনে হচ্ছিল বড় বড় কানগুলো তার ছিঁড়েই যাবে। এদিকে মা ও মামিরা, মিম ও তার খালাতো ভাই বোন ঝাঁটা নিয়ে হাজির। আমি ওদের কাহিনী দেখে হাসি আটকাতেই পারলাম না। ইলমা ও বেটা ঘুষখোরকে তারা সবাই চোরের মতো আটকিয়েছে। উফ, মনে হচ্ছে চোর পিটাবে। মুহূর্তটা বলে বোঝানোর মতো না। মনে হচ্ছে আজ চোর 2টাকে মেরেই ফেলবে। প্রথমে কিছুই বললাম না, ভাবলাম একটু পিটিয়ে নিক আগে বেটা ঘুষখোরকে। দেখলাম বাবা ভালোই কেলানি দিচ্ছে, কারো কথাই শুনছে না। কারণ বাবা এসে দেখে ফেলেছে বেটা ঘুষখোর আমার শার্টের কলা ধরেছিল। এদিকে দেখি মিম ও তার খালাতো বোন ইরমার চোখ ধরে পিটাইতেছে। এই কাহিনী দেখে আরও হাসি পাচ্ছিল। কোনো মতে মারামারি থামালাম। দেখি বেটা ঘুষখোরের নাক মুখ লাল হয়ে গেছে মার খাইতে খাইতে। বাবা ঘুষখোর বেটাকে মারতে মারতে শার্টটাও ছিঁড়ে ফেলেছে। পরিস্থিতিটা অনেক কষ্টে স্বাভাবিকে নিয়ে আসলাম। এদিকে আমাদের বাসার সব ভাড়াটিয়া বের হয়ে এসেছে মারামারির শব্দ শুনে। আগে থেকে এই শহরে বাবার ক্ষমতা বেশি, বলতে গেলে পুলিশের ওপরে। তাই আমি জানি বেটা ঘুষখোর বাবার কিছুই করতে পারবে না। সব ভাড়াটিয়াদের সামনে বাবা আমাকে পরিচয় করে দিল, আর এটাও বলল আমার ছেলের ওপরে কেউ হাত তুলে তার হাত কেটে ফেলবে বাবা। সবাই আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে আমি বাসার মালিকের ছেলে, কিন্তু কেউ এতদিন জানতো না। সবাই জানতো দারোয়ান মামার ভাগ্নে। বিশেষ করে ইলমা ও তার বাবা বেশি অবাক হয়েছে। তারপর বাবা ইলমার বাবাকে সরি বলে, কিন্তু বেটা ঘুষখোরের অনেক মন খারাপ, বেশি মার খেয়েছে তাই। তারপর দুজনে হাত মিলিয়ে দিলাম, কিন্তু বেটা ঘুষখোর বলছে সে নাকি এই বাচ্চা ছেড়ে চলে যাবে। সবাই তাকে অনেক বোঝালো, কিন্তু সে কারো কথা শুনলো না। বাবা বোঝালো, কিন্তু সে চলে যাবে। ঝগড়া শেষ, ভার্সিটিও সময় শেষ, আর ভার্সিটিতেও যাওয়া হবে না। সবাই সবার ফ্ল্যাটে চলে গেল। আমিও মা বাবার সাথে উপরে উঠে গেলাম। খাবার খেলাম সবাই একসাথে, খুব ভালো লাগলো। আজ নিচে নামবো এই সময়। সাইম, তুই মিম আর ওর খালাতো ভাই বোনকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আয় যা। কি বলবো বুঝতে পারছিলাম না। বুঝিনি তো মায়ের কথা কিভাবে ফেলে দেই, আর ওরা নতুন আসে, ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা মা, ঠিক আছে, ওদেরকে রেডি হয়ে নিচে নামতে বলো, আমি নিচে আসি। আচ্ছা তুই যা, রেডি হয়ে আয়, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি। আমি সোজা নিচে নেমে আমার রুমে চলে আসলাম, আর ভালো পোশাকগুলো পরলাম এবং ভালো বডি স্প্রে গায়ে মেরে দিলাম। উফ, কি সুগন্ধ! আজ সব মেয়ে পাগল হয়ে যাবে মনে হচ্ছে। 10 মিনিট পর মিমো তার খালাতো ভাই বোন নিচে নামলো। দেখি ওর খালাতো ভাইটা শুধু ওর আশেপাশে ঘুরঘুর করছে। উফ, দেখে আমার শরীরে পুরাই আগুন জ্বলছে। আর মনে মনে বলছিলাম বেটা মনে হয় রাম প্যাদানি খাবে আমার হাতে। আমি আর মামা যেই রুমে থাকি ওদেরকে ওই রুমে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি এখানে থাকেন কেন? না মানে মামার সাথে থাকতে আমার ভালো লাগে। কোন ক্লাসে পড়েন আপনি? জি, আমি এবার অনার্স 2য় বর্ষে উঠলাম। তারপর মিমার কোনো কথা বলো না। দেখে ওর খালাতো বোনটা শুধু বারবার আমার দিকে তাকিয়ে থাকে। আমি দেখেও না দেখার বাহানা করি। মিমার ওর খালাতো ভাই বোনকে নিয়ে বের হয়ে পড়লাম। বাসা থেকে পার্কের কাছে ছিল, ভাবলাম হেঁটে চলে যাই, তাহলে ওরা আশেপাশে এলাকাগুলো একটু চিনতে পারবে। 7 থেকে 8 মিনিট হাঁটার পর পার্কে পৌঁছে গেলাম। 2 থেকে 3 ঘন্টা পার্কে ঘোরার পর আবার বাসায় ফিরে আসলাম। এভাবেই ওই দিন পার হয়ে গেল। এখন বাসা থেকে বের হতেই মন চায় না, আর ভার্সিটিতেও যেতে মন চায় না। সারাদিন শুধু মিমদের সাথে গল্প করি বসে বসে। এদিকে মিমের খালাতো বোনটা বেশি বাড়াবাড়ি করছে বলে মনে হচ্ছে, একটু টাইট দিতে হবে। অন্যদিকে মিমের খালাতো ভাইটা শালার বেটা শালা সারাক্ষণ মিমের সাথে ঘষাঘষি করে। উফ, শরীরটা আমার জ্বলে যাচ্ছে। যদি ব্যাটাকে একটু একা পাইতাম। মিমরা এসেছে 4-5 দিন হয়ে গেছে। এদিকে ইনমা ও ইশিতা তারা বাসা ছেড়ে চলে যাচ্ছে, মায়ের কাছ থেকে বিদায় নিতে এসেছে। আর আমার কাছেও ক্ষমা চাইল ইলমা। আসলে এক বাসায় প্রায় 13 থেকে 14টি মাস কাটিয়ে দিয়েছি। এখন বিদায় দিতে একটু খারাপ লাগছে, তবে কিছুই করার নেই। অনেক বুঝিয়েছি,
কিন্তু ওরা না থাকলে তো আর আমরা জোর করে রাখতে পারি না। ইলমারা বাসা ছেড়ে চলে গেল। একদিন দুপুরে সবাই ঘুমাচ্ছিল, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখি মিমের খালাতো ভাই ছাদে বসে বসে সিগারেট খাচ্ছিল। আমি হঠাৎই দেখে ফেললাম, কিন্তু আমাকে দেখেনি। আজকে তোমাকে পাইছি বাপু, এবার তুমি যাবা কোথায়? দেখি ভালোই তো সিগারেট টানছে, বাহ মনে হচ্ছে নবাব। এমনি ব্যাটের ওপর অনেক রাগ আমার, ভালো করে বোঝাতে হবে কে আমি। ওই মিয়া কী করছে এখানে, আর হাতে ওইটা কে? দেখি তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে দিয়ে আগুনটা নিভিয়ে ফেললো, এমন ভাব করলো মনে হয় আমি কিছুই দেখিনি। না ভাই, কিছু না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। মনে মনে বললাম, দেখি শালার বেটা আমার সামনে মিথ্যা কথা বলছেন। হাওয়া খাচ্ছিলা, বিড়ি টানছিলা, তা তো আমি দেখলাম। ওই মিয়া আমি দেখলাম তুমি গাঁজা টানছিলা, আর এখন মিথ্যা বলছো? হাই হাই, কি বলেন এটা? ছি ছি ভাই, আমি গাঁজা খাই না, আসলে একটা সিগারেট খাইলাম। আস্তে আস্তে দেখা তো যায় পেস্টিং খোরদের মতো। শালার চেহারাটা দেখলে মন চায় একটা জুতাতে পিটাই। জি ভাই, কিছু বলেন আমাকে। না না না, কিছু বলিনি। বললাম এইটা কি তুমি ফুটপাত পেয়েছো যে সিগারেট খাইলা? এখন যদি মামাকে বলি তোমার কথা, তখন কি করবা? ইল্লা না ভাই, আপনার মামাকে প্লিজ বললেন না, আমাকে পেদি পেদি আজকে বাড়িতে পাঠিয়ে দিবে। বলবো না, তবে একটা শর্তে। তুমি কি রাজি? হ্যাঁ ভাই, আমি রাজি। বুঝলাম, বেটা নগদে মুরগি হয়ে গেছে। শোনো তাহলে, তুমি মিমের আশেপাশে ঘুরঘুর করবে না আজকের পর থেকে। কিন্তু কেন ভাই? আসলে হয়েছে কি, মিমকে না আমার অনেক ভালো লাগে, ওর সাথে ঘুরতে ভালো লাগে। মনে মনে বললাম, এবার শালা আর রক্ষা নেই। রাগে ছাদের দরজাটা ভালো করে লাগালাম, যেন এখন কেউ ছাদে আসতে না পারে। ভাই দরজা লাগালেন কেন? তোকে এখন পেদাবো, তাই দরজা লাগিয়েছি। বুঝছি, আপনি আমার সাথে মজা লইতেছেন, আমি এসব ভয় পাই না। এবার রাগ আরও বাড়িয়ে দিল, আর মনে মনে বলছিলাম, মদনবাবু তুমি তাহলে ভালোই বুঝেছ। বেতের মতো একটা চিকন লাঠি নিলাম, আর মিমের খালাতো ভাইয়ের কাছে গিয়ে ওর পাছায় কষিয়ে বিষটা পিটনা মারলাম। দেখি তার লুঙ্গি ছিঁড়ে যাওয়ার অবস্থা, মার খেয়ে। ভাই মারলেন কেন? পাছায় বাড়ি দিয়েছি যাতে কাউকে দেখাতে না পারে। মজার বিষয় না? ওই ব্যাটা কান্নাকাটি করলে লাভ নাই, কানে ধরে 100 বার উঠবাস কর। কিন্তু কেন ভাই, আমার অপরাধ কি? কান ধরবি না আরও 10টা বসিয়ে দেব? না ভাই, আর মাইরেন না, আপনার মায়ের খাইয়া মনে হচ্ছে পুলিশের ডান্ডার বাড়ি খাইলাম। মজাই না পাইলাম ভাই, শুধু লুঙ্গিটা খুলে আপনাকে দেখাতে পারছি না। ওই ব্যাটার কথা শুনে কি মার দেব বুঝতে পারছি না, না হাসি আর পেটে রাখতে পারছি না। তবু বললাম, কথা বেশি হয়ে যাচ্ছে, কান ধর, নইলে কিন্তু লুঙ্গি টেনে খুলে ফেলবো। দেখি তাড়াতাড়ি করে কান ধরে উঠবার শুরু করলো। 100 বারে কথা বলেছিলাম, কিন্তু সে বলল, ভাই 110 বার উঠবস করছি, এবার আমাকে ছেড়ে দিন। 10টা বেশি কেন? না ভাই, যদি 2-1টা কম হয়ে যায় গণনা করার সময়, তাই 10-1টা বেশি মেরে দিয়েছি, নইলে তো আপনি আবার পাশায় কষিয়ে বাড়ি মারবেন। বুঝলাম বেটা অনেক ভয় পেয়ে গেছে, এখন কেউ এসে পড়তে পারে। আচ্ছা ভাই, এবার তুমি যাও, অনেক কষ্ট করেছো আমার জন্য। আর শোনো, বাসায় গিয়ে কাউকে কিছু বলবা না, কেমন? জি ভাই, ঠিক আছে। দেখি বেটা ছুটি পেয়ে এক দৌড়, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, তার লুঙ্গিটা একটু ছিঁড়ে গেছে। পরে বুঝতে পারলাম লাঠির বাড়িটা খেয়ে বেটার লুঙ্গি ছিঁড়ে গেছে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 মিনিট হাসলাম ওই বেটার কাহিনীগুলো চিন্তা করে। কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে পড়লাম, বাসে আসলাম। একটু টেনশন হচ্ছিল, যদি মিমের খালাতো ভাই আবার কিছু বলে দেয়। একটু সাহস করে আমার কাছে গেলাম, দেখি সবাই এখনও ঘুমাচ্ছে। পরে বুঝলাম বেটা কাউকে কিছু বলেনি। এভাবে আরও কিছুদিন পার হয়ে গেল। মিমার আমার সাথে সম্পর্ক ভালো হয়ে গেল। এখন মিমের খালাতো ভাই আর তেমন ঘুরঘুর করে না। এভাবে আরও 4 থেকে 5 দিন কেটে যায়। একদিন সকালবেলা মামা ডাকছে। সায়েম বাবা ওঠো। জি মামা, কিছু বলবে? মিমরা আজ চলে যাবে, তুমি একটু ওদের এগিয়ে দিয়ে আসো। মামার কথা শুনে অবাক হয়ে গেলাম, কি বলছে মামা এইসব? ঠিক আছে মামা, আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওপরে উঠলাম, দেখি মিমরা সবাই রেডি হয়ে গেছে। বুঝলাম মিমের মনটা খারাপ। সাইম যা, ওদের এগিয়ে দিয়ে আয়। কোনো কিছু বলতে পারলাম না, সোজা বাস স্ট্যান্ডে এগিয়ে দিয়ে চলে আসলাম। প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেছে মিমের জন্য ভার্সিটি যায়নি। শেষবারের মতো কোনো কথা বলতে পারলাম না মিমের সাথে। বাসায় ফিরে চুপচাপ বসে রইলাম, আর মিমের স্মৃতিগুলো এখন চোখের সামনে ভেসে উঠছে। সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে আমার। এইভাবে আরও 1 মাস কেটে গেল। চুলদারি সব কিছু বড় হয়ে গেছে,
টেনশনে প্রায় পাগলের মতো দেখাচ্ছে আমাকে। এই একটা মাস ভার্সিটিতেও যায়নি। সাহস করে একদিন মায়ের সামনে গিয়ে বলে ফেললাম, মা আমি মিমকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। মা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ পর, ভালোবাসিস ভালো কথা, আমার তো মিমকে পছন্দ হয়েছে, কিন্তু তোর বাবাকে তুই রাজি করা। বুঝলাম মা মিমকে পছন্দ করেছে। মনে একটু সাহস খুঁজে পেলাম। পরের দিন বিকালে বাবা বাসায় আসলো। ভয়ে ভয়ে বাবার সামনে গেলাম। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলে ফেলো, যা বলার। আমার সময় নেই, এখন বের হতে হবে। বাবা, আমি মিমকে বিয়ে করতে চাই। কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? মিম একটা দারোয়ানের মেয়ে, ওর সাথে তোমার মানায় না। এইসব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলো। না বাবা, আমি মিমকেই বিয়ে করব। ওকে আমি অনেক ভালোবাসি। প্লিজ বাবা, তুমি মেনে নাও। না, আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। আর কোনো কথা নয়, মন চায় বাসা থাকো, নইলে চলে যাও। তবুও আমি এই বিয়ে মেনে নেব না। বাবা চলে গেল আর নিচে গিয়ে মামাকে অনেক অপমান করলো। আমি নিচে নামতে দেখি মামা সিঁড়ির পাশে বসে কান্না করছে। মামা, কি হয়েছে তোমার? মামা আমাকে সব ঘটনা খুলে বলল। বাবা নাকি তাকে অনেক অপমান করেছে আর বলল মামা নাকি আমাদের বাসায় আর থাকবে না। আর কিছু না বলে মামা আমার সামনে থেকে চলে গেল। নিজেকে এখন পৃথিবীর সেরা অপরাধী মনে হচ্ছে। এইসব চিন্তায় 2-3 দিন কেটে গেল। একদিন হঠাৎ করেই মামা তার সব কিছু নিয়ে সবার কাছে বিদায় নিয়ে আমার কাছে আসলো। সায়েম বাবা, তুমি আর কান্নাকাটি করো না, নিজের খেয়াল রেখো। আমি আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে তোমার সাথে, কিন্তু তোমার কথা আমি জীবনেও ভুলবো না। মামার পায়ে পড়ে গিয়ে, মামা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক কান্নাকাটি করলাম, তবুও মামা আমার কোনো কথাই শুনলো না, চলে গেল। বুঝলাম মামা অনেক কষ্ট পেয়েছে। আমি মিমকে ভালোবাসি তাই মামাও আমাকে ছেড়ে চলে গেল। আমি একা একাই বাড়িতে থেকে কি করব। 4 থেকে 5 দিন পর আমিও সব কিছু নিয়ে বের হয়ে পড়লাম। আর থাকবো না আমি এই বাড়িতে। রাস্তা দিয়ে হাঁচি আর চিন্তা করছি কোথায় যাবো এখন। কোনো টাকা পয়সা নেই। আমার এটিএম কার্ডে সব সময় 40 থেকে 50,000 টাকা থাকতো, কিন্তু ওইটাও বাসায় ফেলে এসেছি। ভাবলাম নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে। মা অনেক কান্নাকাটি করেছিল আমার জন্য, কিন্তু আমি রাগে বাবার আভিজাত্য শহর ছেড়ে চলে আসলাম। বাবা আমাকে কিছু বলেনি, মনে করেছে আমি হয়তো 2-3 দিন পর আবার বাসায় ফিরে আসব। কিন্তু বাবা এইটা জানে না যে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি, তার বাড়ি গাড়ির টাকা পয়সার মায়া ত্যাগ করে। আমার কিছু ভার্সিটির বন্ধুরা হোস্টেলে থাকতো। ভাবলাম ওদের কাছে যাই, কিছু একটা ব্যবস্থা ওরা নিশ্চয়ই করবে। কোনো কিছু না ভেবে সোজা ওদের কাছে চলে গেলাম। তারপর আমার সব ঘটনা খুলে বললাম, আর এটা বললাম যে আমি চিরদিনের জন্য বাসা ছেড়ে চলে এসেছি। তারপর আমার বন্ধুরা হোস্টেলে থাকার ব্যবস্থা করলো আমার, আর আমিও টিউশনি শুরু করে দিলাম। টিউশনির টাকা দিয়ে হোস্টেলে খরচ চালাতাম। এভাবে ভার্সিটি জীবন শেষ করলাম। ভালো রেজাল্ট নিয়ে বের হলাম। তারপর বিসিএস পাস করলাম। প্রায় 8 বছর হয়ে গেছে আমি বাসায় যাই না। এখন রাষ্ট্রীয় কার্যালয়ের প্রধান অফিসার আমি। এভাবে আরও 2টি বছর কেটে গেল। এখন বাড়ি গাড়ির কোনো কিছুরই অভাব নেই আমার, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো মিম। মিমের জন্য আমি এখনও বিয়ে করিনি। হয়তো মিম তার সংসার নিয়ে এখন ব্যস্ত, আর আমাকেও মনে হয় চিনবে না। তবুও ভাবলাম একটিবার মামা ও মিমের সাথে দেখা করে আসি। পরের দিন নিজের কার নিয়ে মামার বাসার দিকে ছুটলাম। 4 ঘন্টা তার গ্রামে পৌঁছে গেলাম। দেখি রাস্তা সব পাকা হয়ে গেছে, কিছুই আর আগের মতো নেই। কিন্তু মামার বাড়িটা আমি ঠিকই চিনতে পেরেছি, তবে আগে থেকে এখন অনেক উন্নত মামার বাড়ি। কার রাস্তার পাশে দাঁড় করিয়ে মামার বাসায় ঢুকে পড়লাম। দেখি মামা বাইরে কাজ করছিল। 10টি বছর মামাকে দেখিনি। মনটা বেদনা ভরা নিয়ে সামনে দাঁড়ালাম। চোখ দিয়ে পানি ঝরছে আমার। মামা আমাকে দেখে চিনতে পারেনি। মামার পায়ে ধরে একটা সালাম করলাম। কেঁদে কেমন আছো তুমি মামা? বুঝলাম মামা এবার চিনে ফেলেছে আমাকে। আমাকে বুকে জড়িয়ে কান্না শুরু করলো মামা। সায়েম বাবা, আমি গত 10 দিন তোমার অপেক্ষায় ছিলাম, তুমি একটিবারের জন্য আমার সাথে দেখা করতে আসলে না। আমি কষ্টে কিছু বলতে পারছিলাম না। মামাকে আমার সব ঘটনা খুলে বললাম যে তুমি চলে আসার পর থেকে আমি ওই বাড়িতে আর যাইনি। আর এই 10টি বছর আমি বাইরেই কাটিয়েছি। যেখানে তুমি নেই সেখানে আমি থেকে কি করব। তারপর মামা সব কিছু বুঝতে পারলো আর আমাকে তার বাসার ভিতরে নিয়ে গেল। তারপর অনেক গল্প করলাম মামার সাথে। ভয়ে ভয়ে মিমের কথা বললাম। মিম কোথায়? মিম ভার্সিটিতে গেছে, এখন ভার্সিটির প্রফেসর মিম। ও আচ্ছা, তা ওর হাজব্যান্ড কি করে? ওর কোনো হাজবেন্ড নেই, এখন পর্যন্ত বিয়ে করেনি। তোমাকে নাকি অনেক ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারিনি কোনোদিন। অনেক বুঝিয়েছি,
কিন্তু আমার কথা সে শোনেনি, তাই এখন আর তাকে বিয়ের কথা বলি না। মামার কথা শুনে আমি খুশিতে আত্মহারা। মিম আমার জন্য এখনও অপেক্ষা করছে। আচ্ছা, কোন ভার্সিটির প্রফেসর মিম? যেই ভার্সিটিতে সে পড়েছে। আচ্ছা, আমি যাই মামা, একটু ওর সাথে দেখা করে আসি। যাও। গাড়িটা নিয়ে সোজা ছুটলাম মিমের ভার্সিটির দিকে। 10 বছর আগে একবার এসেছিলাম, তাই এখনও চেনা আমার মিমের ভার্সিটি। সোজা ভার্সিটিতে ঢুকে পড়লাম গাড়িটা নিয়ে। ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞেস করলাম, প্রফেসরের রুমে ঢুকে পড়লাম। প্রথমে আমাকে বললাম, এই কে আপনি? না বলেই রুমে ঢুকে পড়েছে। মনে মনে ভাবলাম একটু মজা করে নেই, পরেরটা পরে হবে। জি, আসলে আমি ছিনতাইকারী, আর আপনাকে ছিনতাই করে নিয়ে যেতে এসেছি। বসের হুকুম আছে। দেখি গলা শুকিয়ে গেল মিমের। কি বলছেন এসব? বেরোন বলছি, নাইলে পোলাপান ডাক দিয়ে আপনাকে রিমান্ডের কেলানি খাওয়াবো কিন্তু। আমাকে মারবে এমন সাহস কার আছে? সবগুলোকে একাই পেয়ে দেবো। দাঁড়ান, এক্ষুনি পোলাপান ডাক দিচ্ছি, একদম ঘুষি মেরে আপনার দাঁত ভেঙে ফেলবে। পোলাপাইন ডাক দেবে এই সময় শক্ত করে মিমের মুখটা চেপে ধরে কানের কাছে গিয়ে বললাম, আমি সাইম। মিম এক পলকে আমার দিকে তাকিয়ে রইল, কি বলবে বুঝতে পারছে না। ওকে নিয়ে ভার্সিটি থেকে বের হলাম, একটা বিলের ধারে বসলাম, আর আমাদের জীবনের সব গল্প শেয়ার করা শুরু করলাম। এভাবেই আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। মিমকে বিয়ে করে নিয়ে বাবা মায়ের সামনে দাঁড়ালাম। তারা আমাদের দেখে অনেক খুশি। ভালোবাসায় আমাদের জীবনটা কাটতে শুরু করলো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর গল্পটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।